ইউরোলিথিয়াসিসের ক্লাসের সবচেয়ে বড় সমস্যা লেকচার একটু মোনোটোনাস, লেকচারটা হয়ে যায় হচ্ছে থিওরিটিক্যাল, যদিও আমরা ওয়ার্ডে এটা অনেক বেশি ইন্টারেস্টিং হয়। আমি চেষ্টা করেছি যে ওয়ার্ড এবং লেকচারের কম্বিনেশন করা যায় কিনা। প্রথম অংশটা একটু মোনোটোনাস হবে সবার জন্য, এই জন্য ধৈর্য ধরে শুনতে হবে। লেটার অন এটা আমার ধারণা একটু ইন্টারেস্টিং করতে পারবো আমি। ওকে, হোয়াট ইজ ইউরোলিথিয়াসিস? আমরা সবাই নেফ্রোলিথিয়াসিস শব্দটা শুনেছি, কিন্তু ইউরোলিথিয়াসিস বলতে আসলে কি বোঝায়? ইউরোলিথিয়াসিস বলতে আমরা যেটা বুঝি সেটা আসলে গ্রিক শব্দ ইউরন এন্ড লিথোস, এই দুইটাকে কম্বিনেশন করা হয়েছে। ইউরোনস মানে হচ্ছে ইউরিন এন্ড লিথোস মানে স্টোন। তার মানে হচ্ছে ইউরিনারি ট্র্যাক্টের ফ্রম কিডনি টু এক্সটার্নাল ইউরেথ্রাল মিটাস এই পর্যন্ত যে কোনো জায়গায় যদি কোনো স্টোন থাকে সেটাকে আমরা বলতেছি ইউরোলিথিয়াসিস। আর নেফ্রোলিথিয়াসিস বলতে আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে শুধু কিডনিতে যদি স্টোন থাকে, দ্যাট ইজ দ্য নেফ্রোলিথিয়াসিস। এই টার্মিনোলজিটার সম্বন্ধে সবার একটু আইডিয়া থাকা উচিত। হ্যাঁ, দ্যাটস আমি ইউরোলিথিয়াসিস শব্দটা ইউজ করেছি। সো দিস ইজ দ্য ইউরোলিথিয়াসিস। এখানে আমাদের কি হয়, অ্যাগ্রিগেশন হয়, সেডিমেন্টেশন অফ ইউরিন সলিউট। ইউরিনের যে সলিড গুলো থাকে সেগুলো সেডিমেন্টেশন হয়ে আলটিমেটলি নাইডাস ফর্ম করে, যেখানে একটা সেন্ট্রালি প্রোটিন থাকে সারাউন্ডেড বাই লেমিনার স্টোন, ক্যালসিয়াম, অক্সালেট, এনিথিং that is deposited. So what are the conditions causing the kidney stone formation? High concentration of metabolic products in the glomerular filtrate. আমরা glomerular filtrate যেটা হয়, আমরা তো জানি যে আমাদের নেফ্রনের মধ্যে গ্লোমেরুলাস থাকে, সেখানে ফিল্ট্রেট যেটা থাকে সেটাখানে যদি খুব বেশি পরিমাণে মেটাবোলাইট থাকে তখন সেখান থেকে আমাদের সেডিমেন্টেশন হতে পারে, অথবা চেঞ্জ ইউরিনারি পিএইচ যদি আইদার অ্যালকালাইন অথবা অ্যাসিডিক হয়ে যায় সেখান থেকেও আমাদের প্রিসিপিটেশন হতে পারে। ইউরিন যদি স্ট্যাগনেশন হয়, যেটা আমাদের ছোটকালে আমরা পড়েছি যে নদীতে স্রোত নাই সেখানে শ্যাওলা জমে, তাই না? এখানেও একই ঘটনাটা ঘটবে। ইউরিন যদি কোথাও স্ট্যাগনেশন হয়ে যায় সেখানে আমাদের আলটিমেটলি সেডিমেন্টেশন হবে। অ্যান্ড কিছু নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি যেগুলো স্টোন ফর্মিং ইনহিবিটর থাকে সেগুলো যদি আমাদের বডিতে ডেফিসিয়েন্সি থাকে তাহলে আমাদের এগুলো স্টোন ফর্মেশনে মেইন কালপ্রিট। সো হাই কনসেন্ট্রেশন অফ মেটাবলিক প্রোডাক্টস ইন গ্লোমেরুলার ফিল্টার্স কিভাবে হয়? যদি ইউরিনারি ভলিউম লো হয়, নর্মাল রেনাল ফাংশন আছে কিন্তু আমরা যদি ফ্লুইড কম খাই, অথবা যদি আমাদের এক্সেস পরিমাণ ফ্লুইড লস হয়, যেরকম আমরা খুব হট হিউমিড ক্লাইমেটে যদি বেশিক্ষণ থাকি, দীর্ঘদিন যদি এখানে থাকি, সে কারণে আমাদের ইউরিনারি ভলিউম কমে যায়, সলিউটের পরিমাণ বেড়ে যায়, সেখান থেকে স্টোন হতে পারে। দ্যাটস ওয়াই দেয়ার ইজ এ স্টোন জোন, ওয়ার্ল্ডে একটা স্টোন জোন বলা হয়, যেটা আমাদের এই বাংলাদেশ, ইন্ডিয়া, মিডল ইস্টের ভিতর দিয়ে গিয়েছে, কারণ এই অঞ্চলগুলো হচ্ছে খুব হট অ্যান্ড হিউমিড এরিয়া। দ্যাটস ওয়াই এই অঞ্চলের খুব বেশি পরিমাণে স্টোন তৈরি হয়, ইউরোলিথিয়াসিস তৈরি হয়। ইনক্রিজ এক্সক্রিশন অফ মেটাবলিক প্রোডাক্টস ফর্মিং দ্য স্টোন। যদি আমাদের মেটাবলিক প্রোডাক্ট যদি আমরা ধরেন সাপোজ খুব বেশি পরিমাণ রেড মিট খাই, অক্সালেট স্টোন তৈরি হতে পারে। এরকম এক্সেস পরিমাণ ফুডে যদি থাকে সেখান থেকেও আমাদের মেটাবলিক প্রোডাক্টস তৈরি হতে পারে। অ্যান্ড হাই প্লাজমা ভলিউম, সেটাও অনেক সময় আমাদের ছোটকাল থেকে আমরা একটা ধারণা যে খুব বেশি পরিমাণে পানি খেলে বোধহয় কিডনি ভালো থাকে। ইটস আ রং কনসেপ্ট। পানিটা আমাদের খেতে খুব বেশি প্রয়োজন নাই, কিন্তু এটা খেতে হবে ফ্রিকোয়েন্টলি। ইউজুয়ালি আমাদের অভ্যাসটা কি হয়, আমরা সকালে নাস্তায় অনেকগুলো পানি খাই, দুপুরে লাঞ্চে এবং ডিনারে প্রচুর পানি খাই, ইন বিটুইন টাইমে আমরা কোনো পানি খাই না। দ্যাটস ওয়াই দেখা যায় ইন বিটুইন টাইমগুলোতে আমাদের ইয়েলো কালারেশন অফ ইউরিন হয়। এটা হচ্ছে ওয়ান অফ দ্য ইনসাইটিং ফ্যাক্টর ফর স্টোন ফর্মেশন। কিন্তু আমরা যদি সেই পানিটা আমরা অল্প অল্প করে বারবার খেতাম তাহলে আমাদের ইউরিনটা ক্লিয়ার কালার থাকলে স্টোন ফর্মেশনে প্রিভেন্ট করতো। অ্যান্ড লো টিউবুলার রিঅবজর্পশন ফ্রম দ্য ফিল্টার, এটা যদি কোনো কারণে ইউরিনের কোনো সমস্যা থাকে তখন কিছু কিছু ফিল্টার রিঅবজর্পশন না হয়, সেক্ষেত্রে এটা আমাদের রেনাল ফিজিওলজিতে চলে যাচ্ছে, আমরা এর জন্য একটু জাস্ট আউটলাইন দিয়ে গেলাম। ইউরিনারি পিএইচ কিভাবে চেঞ্জ হতে পারে? ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য হতে পারে। ব্যাকটেরিয়াল ইনফেকশন ইউজুয়ালি অ্যালকালাইন হয় এবং প্রিসিপিটেশন অফ সল্ট এট ডিফারেন্ট পিএইচ, একটু আগে আমি বলেছি। অ্যান্ড স্টেগনেশন যদি হয়, যে কোনো কারণে যদি অবস্ট্রাক্টেড হয়, সেখানে আমাদের ফর্ম করতে পারে। অ্যান্ড ডেফিসিয়েন্সি অফ স্টোন ফর্মিং ইনহিবিটর, কি কি স্টোন ফর্মিং ইনহিবিটরগুলো আছে, যেমন সাইট্রেট যেটা আমরা লেবুতে পাই বা সাইট্রাস ফ্রুটে পাই, পাইরোফসফেট, গ্লাইকোপ্রোটিন ইনহিবিট গ্রোথ, ক্যালসিয়াম ফসফেট অ্যান্ড ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল গ্রোথ করতে আমাদের প্রিভেন্ট করে। এছাড়া ইন টাইপ অফ রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, টাইপ 1 অ্যাসিডোসিস যেটা থাকে সেখানে আমরা কি হয়, হাইপার টিউবুলার অ্যাসিড হাইপারসাইটোসিরিয়া লিড টু দ্য অক্সালেট স্টোন ফর্মেশন হয় আমাদের। নেক্সট, হোয়াট আর দ্য টাইপস অফ কিডনি স্টোন বা ইউরোলিথিয়াসিস? আমি এখানে কিডনি স্টোন লিখেছি কিন্তু শব্দটা আসলে ইউরোলিথিয়াসিস হবে।
কি কি স্টোন আমরা ইউজুয়ালি পাই? ক্যালসিয়াম সল্ট স্টোন পাই, ইউরিক অ্যাসিড স্টোন পাই, ম্যাগনেসিয়াম ফসফেট, অ্যামোনিয়াম ফসফেট যেটাকে স্ট্রুভাইট বলি আমরা, সেই স্টোন পাই, সিস্টিন এন্ড আদার্স কিছু থাকে, জ্যান্থিন এটসেট্রা, দ্যাটস আ রেয়ার টাইপ অফ স্টোন। সো ক্যালসিয়াম সল্ট স্টোন। আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছ তো? সো 80% অফ দ্য কিডনি স্টোন আর কন্টেন্ট ক্যালসিয়াম। সো স্টোন ফরমেশনের আসলে বেসিক ইনগ্রিডিয়েন্টের একটা বড় অংশ থাকে ক্যালসিয়াম, যার কারণে এটা রেডিও ওপেক হয় বেশিরভাগ ক্ষেত্রেই। সো ক্যালসিয়াম সল্ট দিয়ে যেগুলো হতে পারে তার মধ্যে হচ্ছে আমাদের স্টোন পরে আসতেছি টাইপস অফ সল্ট ডিপেন্ডস হচ্ছে ইউরিন পিএইচ যদি আমাদের চেঞ্জ হয় না অ্যাভেলেবিলিটি অফ দ্য অক্সালেটের উপরে। জেনারেল অ্যাপিয়ারেন্স এগুলো ইউজুয়ালি হোয়াইট কালার হয়, হার্ড অ্যান্ড রেডিও ওপেক। আমি বললাম যে ক্যালসিয়াম থাকার জন্য রেডিও ওপেক হচ্ছে। ক্যালসিয়াম ফসফেট যে স্টোনটা আমরা পাই সেটাকে স্ট্যাগ হর্ন থাকে, ইউজুয়ালি লার্জ টাইপের স্টোন হয়, কারণ এগুলো সিমটম ইজ ভেরি ডিলেড। কারণ পেশেন্টের যদি আর্লি হেমাচুরিয়া বা পেইন হয় তাহলে পেশেন্ট আমাদের কাছে চলে আসে, আমরা আর্লি ডায়াগনোসিস হয়। কিন্তু ক্যালসিয়াম ফসফেট স্টোনগুলো ইউজুয়ালি সিমটম প্রডিউস করে না, তারা ইনফেক্টেড ইউরিনে হয় এবং পেশেন্ট দেখা যায় লং টাইম পরে আসে এবং স্ট্যাগ হর্ন টাইপের হয়। আমরা তো জানি স্ট্যাগ হর্ন মানে কি, তাই না? আমরা স্ট্যাগ মানে হচ্ছে হরিণ, এক ধরনের লম্বা লম্বা শিঙালা, সেই স্ট্যাগ হর্ন টাইপ অফ স্টোন হতে পারে। এন্ড ক্যালসিয়াম অক্সালেটটা ইউজুয়ালি স্মল হয়, কারণ ক্যালসিয়াম অক্সালেট স্টোনটা স্পাইকি হয়। সো দ্যাট স্পাইকি হওয়ার জন্য এখান থেকে হেমাচুরিয়া হয় বেশি এবং পেইনফুল হয়। সো আর্লি ডায়াগনোসিস হয় ক্যালসিয়াম অক্সালেট, কিন্তু ক্যালসিয়াম ফসফেটটা অনেক লেট হয়, অনেক সময় দেখা যায় পেশেন্ট রেনাল ফেলিওর নিয়েও আসতে পারে। সো হোয়াট আর দ্য কজ অফ ক্যালসিয়াম সল্ট স্টোন? হাইপার ক্যালসিউরিয়া। হাইপার ক্যালসিউরিয়া কেন হতে পারে? ইনক্রিজ ইউরিনারি ক্যালসিয়াম এক্সক্রিশন, যে কোনো কারণে যদি ক্যালসিয়াম এক্সক্রিশন বেড়ে যায়, অথবা যদি আমাদের এক্সেস পরিমাণ ক্যালসিয়াম অ্যাবজর্পশন হয় যেটা আমাদের গিয়ে কিডনিতে এক্সক্রিশন হচ্ছে। এটা সবসময় যে হাইপার ক্যালসিমিয়ার সাথে রিলেটেড হবে নট নেসেসারি, কখনো হতে পারে কখনো নাও হতে পারে। হাইপার অক্সালুরিয়া, একটু আগে আমি বললাম যে অক্সালেট স্টোন যেটাতে হয়, স্টোন ছোট স্টোনে আর্লি চলে আসে, সিমটম বেশি প্রডিউস করে। হাইপার অক্সালুরিয়া কজেস দ্য ফর্মেশন অফ ক্যালসিয়াম অক্সালেট উইদাউট হাইপার ক্যালসিউরিয়া। ক্যালসিউরিয়া ছাড়াও হতে পারে। অক্সালেট যদি বেশি থাকে, মানে আমাদের যদি আমরা খুব রেড মিট বেশি খাই, সেক্ষেত্রে একটা চান্স থাকে। ইনক্রিজ অক্সালেট অ্যাবজর্পশন ফ্রম দ্য ফ্যাট মেল অ্যাবজর্পশন, ফ্যাট মেল অ্যাবজর্পশন থেকে আমাদের হতে পারে অক্সালেট স্টোন। প্রাইমারি হাইপার অক্সালুরিয়া ডিউ টু ইনবর্ন ইরর অফ মেটাবলিজম যদি কিছু কারো হয় সেটার জন্য হতে পারে, অথবা যদি অক্সালেট এক্সক্রিশন মোর দেন 400 মিলিমোল পার ডে। দিস ইজ দ্য ফসফেট স্টোন। ফসফেট স্টোনগুলো ইউজুয়ালি থাকে লেমিনেটেড থাকে, সেন্ট্রাল প্রোটিন কোড থাকে এবং খুব স্মুথ ওয়াল হয়, এবং অনেক সময় স্টার হর্ন হলে সেগুলো অনেক বড় সাইজের হয়ে যাবে। এগুলি মাল্টিপল স্টোন দেখানো হয়েছে। আর দিস ইজ দ্য অক্সালেট স্টোন। অক্সালেট স্টোন গুলো হয় হচ্ছে স্পাইকি এবং ডার্টি কালার, কারণ হচ্ছে যে হেমাচুরিয়া হয়ে ব্লাড ক্লট, এখানে ব্লাড লেগে থাকার জন্য এগুলি ডার্টি কালারের হয় এবং স্পাইকি হয়। দিস ইজ অক্সালেট স্টোন। ট্রিটমেন্ট কি? এগুলো হচ্ছে আমরা জেনারেল ট্রিটমেন্ট বলছি, পরে লোকেশন ওয়াইজ চলে যাব। আমরা জাস্ট জেনারেল ট্রিটমেন্টের মধ্যে ক্যালসিয়াম সল্টে আমরা কি করতে হবে, যেহেতু এটা কজ ইনফেকশনের জন্য হচ্ছে, হাইপার ক্যালসিমিয়া এবং হাইপার অক্সালুরিয়া, এই প্রাইমারি কজটাকে আমাদের ট্রিটমেন্ট করতে হবে। অক্সালেট রেস্ট্রিক্টেড ডায়েট দিতে হবে, ইনক্রিজ ফ্লুইড ইনটেক। যে একটু আগে আমি বললাম যে ইনক্রিজ ফ্লুইড ইনটেক বলতে আমরা এখানে বুঝি ফ্রিকোয়েন্টলি পানি খেতে হবে, বাট নট একসাথে অনেকগুলি পানি খাওয়া দরকার নেই। জাস্ট কিছুক্ষণ পর পর, 1 ঘন্টা পর পর যদি আমরা 1 গ্লাস পানি খাই, তাহলে আমাদের ইউরিন কালার নর্মাল থাকবে এবং ইউজুয়ালি স্টোন ফরমেশনের চান্সটা কমে যায়। অ্যান্ড অ্যাসিডিফিকেশন অফ ইউরিন। অ্যাসিডিফিকেশন অফ ইউরিন করার জন্য আমাদের যে জিনিসটা হয় সেটা হচ্ছে, আমরা আমাদের দেশে এই জিনিসটা খুব কম পাওয়া যায়, শীতের দেশে ক্র্যানবেরি পাওয়া যায়। ওদের ক্র্যানবেরি জুস ইজ ভেরি ইফেক্টিভ ফর অ্যাসিডিফিকেশন। তার সাথে যদি আমরা লাইম থাকে বা লেবু যদি আমরা ইউজ করি, তাহলে ইউরিন অ্যাসিডিফিকেশন খুব ইজিলি হয়ে যায়। আমাদের দেশে ক্র্যানবেরি জুস পাওয়া যায় অথবা ক্যাপসুল ফর্মেও পাওয়া যায়। ক্র্যানবেরি জুস পাওয়া যায় ইউজুয়ালি একটু সুপার শপ, যেগুলি আগোরা, মিনা বাজার এরকম টাইপের, এখানে আমরা পাওয়া যায়, ভেরি এক্সপেন্সিভ। অথবা ক্যাপসুল ফর্মেও পাওয়া যায়। সো ক্র্যানবেরি উইথ যদি লেমন থাকে, তাহলে সেটা ভিটামিন সি থাকলে সেই ভিটামিন সিটা আমাদের অ্যাসিডিফিকেশন করতেছে ইউরিনকে। ইউরিক অ্যাসিড স্টোন, এই স্টোনটা আমাদের একটু পরিমাণে কম, ইউজুয়ালি 8% অফ রেনাল স্টোন কন্টেন ইউরিক অ্যাসিড, এবং এটা হচ্ছে আমাদের একমাত্র রেডিও লুসেন্ট স্টোন, যে স্টোনটা আমরা এক্সরেতে ইউজুয়ালি পাই না, আল্ট্রাসাউন্ড বা অন্য কিছুর মাধ্যমে বা সিটি স্ক্যান দিয়ে আমরা এটা ডায়াগনোসিস করি। মেবি অ্যাসোসিয়েটেড হাইপার ইউরেসিমিয়া উইথ অর গাউট থাকলে পেশেন্টের গাউটের সাথে থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট ইউরিক অ্যাসিড অনেক সময় বেশি থাকে ইউজুয়ালি ইউরিক অ্যাসিড স্টোনে।
ফর্ম ইন দ্য অ্যাসিডিক ইউরিন। এখানে আবার একটু আগে আমি যে বললাম ক্যালসিয়াম ফসফেট স্টোনগুলো যেরকম আমাদের অ্যালকালাইন ইউরিনে বেশি হয়, সো অ্যাসিডিফিকেশন করতে হয়, এইখানে আবার উল্টা ঘটনা ঘটে, এখানে অ্যাসিডিক ইউরিনে বেশি আমাদের ইউরিক অ্যাসিড স্টোন তৈরি হয়। সো এই ক্ষেত্রে আমরা অনেক সময় অ্যালকালাইনাইজেশন করি, স্টোন মানে ইউরিন যদি অ্যালকালাইন করে দিই দেখা যায় অনেক সময় ইউরিক অ্যাসিড স্টোনটা ডিজলভ হয়ে যায়। এটাই অনেক সময় আমরা অনেকে বলে যে স্টোন কিভাবে গালায় ফেলে, ইউরিক অ্যাসিড স্টোনটাই একমাত্র পসিবল যেটাকে আমরা ডিজলভ করে দিতে পারি যদি ইউরিনকে অ্যালকালাইনাইজেশন করা যায়। এবং স্টোনটা যদি ইউজুয়ালি ছোট হয়, বড় স্টোন ইউজুয়ালি সম্ভব না, ছোট স্টোনকে আমরা অনেক সময় অ্যালকালাইনাইজেশন করে ডিজলভ করতে পারি। ইউজুয়ালি জেনারেল অ্যাপিয়ারেন্স স্মল ফ্রায়াবল এন্ড ইয়েলোইশ কালার হয়, মে ফর্ম স্ট্যাগহর্ন, খুব বড় রেয়ারলি হতে পারে, এটা রেডিওলুসেন্ট এন্ড ভিজুয়ালাইজ বাই আল্ট্রাসাউন্ড এন্ড সিটি স্ক্যান। এখন কথা হচ্ছে এক্স-রে এন্ড সিটি স্ক্যান তো অলমোস্ট সেম, দুইটাই হচ্ছে রেডিওলজি, কেন সিটি স্ক্যান ডিটেক্ট করতে পারে? এর কারণ হচ্ছে সিটি স্ক্যান ইজ ভেরি হাইলি সেনসিটিভ, যদি অল্প পরিমাণ ক্যালসিয়ামও যদি স্টোনে থাকে সিটি স্ক্যান ক্যান ডিটেক্ট। দ্যাটস ওয়াই যখন রেডিওলুসেন্ট স্টোন থাকে তখন আমরা সিটি স্ক্যানে আমাদের আল্ট্রাসাউন্ডের পরে আমরা সিটি স্ক্যান এবং সেটা নন কন্ট্রাস্ট সিটি করি কোন লোকেশনটা বোঝার জন্য এবং অন্যান্য অ্যানাটমি বোঝার জন্য। সো সিটি স্ক্যান ওয়ান অফ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড ফর স্টোন ইনভেস্টিগেশন। দিস ইজ ইউরিক অ্যাসিড স্টোন, এরকম হয়, দুটোই ইউরিক অ্যাসিড স্টোন, কোনটা হচ্ছে ডার্টি ইয়েলো কালার, কোনটা একটু হোয়াইটিশ টাইপের কালার হতে পারে। ট্রিটমেন্ট ইউজুয়ালি পিউরিন রেস্ট্রিক্টেড ডায়েট, ওই যে বলেছিলাম একটু আগে রেড মিটাও একটা কারণ, অ্যালকালাইজেশন অর ইউরিন বাই ডায়েটারি চেঞ্জ, আমরা যদি পটাশিয়াম সাইট্রেট আমরা খাই সেক্ষেত্রে আমাদের অ্যালকালাইজেশন করা যায়, অ্যান্ড ইনক্রিজ ফ্লুইড ইনটেক, ফ্রিকোয়েন্টলি পানি খেতে হবে। স্ট্রুভাইট 10% of all renal stone contain magnesium ammonium phosphate and also called the strovite kidneys, এটাকে আমরা কমনলি স্ট্রোভাইটই বলি, এত বড় নাম সাধারণত উচ্চারণ করতে কঠিন হয় বলে আমরা স্ট্রোভাইট বলি। অ্যাসোসিয়েটেড উইথ ক্রনিক ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, কারো যদি লং ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থাকে তখনই দেখা যায় এখানে স্ট্রোভাইট হয়, এবং স্ট্রোভাইট গুলো ইউজুয়ালি স্ট্যাগহর্ন টাইপ হয়, অনেক বড় হয়ে যায়। মাইক্রোঅর্গানিজম প্রোটিয়াস কি করে, মেটাবলাইজ ইউরিয়া ইনটু অ্যামোনিয়া কজিং দ্য পিএইচ টু বিকাম অ্যালকালাইন, ইউরিনকে অ্যালকালাইন করে ফেলতেছে, এবং এই অ্যালকালাইন ইউরিনের মধ্যেই আমাদের স্ট্রোভাইট স্টোন গুলো হয়। ফসফেট স্টোন যেরকম আমাদের অ্যালকালাইন ইউরিনের মধ্যে হচ্ছে, ঠিক একইভাবে স্ট্রোভাইটও আমাদের অ্যালকালাইন ইউরিনের মধ্যেই হয়, এবং স্টোন ফর্মেশন সেখানে আমরা এসিডিফিকেশন করার চেষ্টা করি প্রিভেন্ট করার জন্য। and 75% of the staghorn are the struvite, মানে আমরা যত staghorn ক্যালকুলাস পাই তার 75%ই হচ্ছে struvite type. This is the struvite stone, staghorn type. ট্রিটমেন্ট ইনফেকশনকে কন্ট্রোল করতে হবে, ইউরিন অ্যাসিডিফিকেশন করতে হবে, এন্ড ফ্লুইড ইনটেক বাড়াতে হবে। এন্ড সিস্টিন স্টোন ইজ ভেরি রেয়ার টাইপ অফ স্টোন, এটা হচ্ছে হোমোজাইগাস সিস্টিনিউরিয়া। সিস্টিনিউরিয়া ইজ জেনেটিক ডিজিজ, তাদের যাদের সিস্টিনিউরিয়া হয় তাদের সিস্টিন স্টোন হতে পারে, নর্মাল মানুষের ইউজুয়ালি হয় না। এটা অ্যাসিডিক ইউরিনের মধ্যে ফর্ম করে এন্ড সলিউবল ইন অ্যালকালাইন ইউরিন, এই যে একই কথা, এখানে অ্যালকালাইজেশন করে দিলে ইউরিক অ্যাসিড স্টোন এন্ড সিস্টিন স্টোন এই দুইটা স্টোনকে আমরা ডিজলভ করতে পারি স্মল সাইজ হলে। এন্ড দে আর ফেইন রেডিও অপটেক, মানে খুব হালকা বোঝা যায়। ইউরিক অ্যাসিড যেমন পিওর ইউরিক অ্যাসিড স্টোন একবারেই বোঝা যায় না, কিন্তু সিস্টেন কিছুটা হালকা বোঝা যায় অনেক সময়। দিস আর দ্য টাইপ অফ সিস্টেন স্টোন। ট্রিটমেন্ট ফ্লুইড ইনটেক বাড়াতে হবে, অ্যালকালাইজেশন করতে হবে, এন্ড পেনিসিলামিন যে ওষুধটা আছে সেই পেনিসিলামিন যদি দেয় এটা বাইন্ড উইথ সিস্টিন তো ফর্ম করবে। পেনিসিলামিন ইজ আ সিস্টিনিউরিয়ার ওয়ান অফ দ্য ট্রিটমেন্ট, সো পেনিসিলামিন দিলে পেশেন্টের স্টোন ফর্মেশনের চান্সটা কমে যায়। এই ছিল আমাদের একটু থিওরিটিক্যাল ডিসকাশন, যেটা আমি বলেছিলাম যে একটু কঠিন, মানে সবার কাছে একটু মোনোটোনাস হয়ে গিয়েছিল। এখন আসি আমরা ক্লিনিক্যাল অংশটাতে। ইউরিলিথিয়াসিস কোথায় কোথায় কিভাবে হতে পারে। ফার্স্ট হচ্ছে কিডনিতে, দিস ইজ দ্য কিডনিতে, এগুলো একটা স্ট্যাগহর্ন ছবি দিয়েছি আমরা, কিডনিতে এখানে স্ট্যাগহর্ন হতে পারে, অথবা এইসব জায়গার মধ্যে ক্যালিক্সে হতে পারে আমাদের, ইভেন অনেক সময় এখানে ডাইভার্টিকুলার থাকলে সেই ডাইভার্টিকুলার মধ্যেও হতে পারে স্টোন। সো এই কিডনির মধ্যে যে স্টোনটা হয় এবং পেলভিস সহ সেটাকে আমরা বলি নেফ্রোলিথিয়াসিস বা রেনাল স্টোন। ইউরেটারের মধ্যে যদি আমাদের হয় সেটাকে বলতেছি ইউরেটারাল স্টোন। সাধারণত ইউরেটারাল স্টোন হলে কি হয়, আমাদের অবস্ট্রাকশন তৈরি করে প্রক্সিমাল হাইড্রোনেফ্রোসিস তৈরি হয়।
ইভেন পেলভিসে হলেও আমাদের হাইড্রোনেফ্রোসিস তৈরি হতে পারে। ব্লাডার স্টোন, ইউরিনারি ব্লাডার স্টোন যেটা, অ্যান্ড দিস ইজ দ্য ইউরেথ্রাল স্টোন। তাহলে আমাদের স্টোন অ্যাট অ্যাকর্ডিং টু পজিশন আমরা নেফ্রোলিথিয়াসিস, ইউরোলিথিয়াসিস, সিস্টোলিথিয়াসিস এন্ড ইউরেথ্রাল স্টোন এই 4 ভাগে আমরা ইউজুয়ালি ভাগ করতে পারি। দিস ইজ দ্য ক্লিনিক্যাল সিনারিও। যদি আমরা চিন্তা করি স্টোনের কেমিক্যাল কম্পোজিশন বাদ দিয়ে আমরা হচ্ছে ক্লিনিক্যালি যে জিনিসটা পাই, পেশেন্ট কমপ্লেন নিয়ে আসতে পারে আমাদেরকে রেনাল স্টোনের মতন, অথবা ইডিওটাটিক স্টোন, অথবা ব্লাডার স্টোন, অথবা ইউরেথ্রাল স্টোন। এগুলো নিয়ে আমাদের কাছে ক্লিনিক্যালি প্রেজেন্ট করে আমাদের কাছে হসপিটালে। আমরা স্টোনের যখন পেশেন্ট প্রেজেন্ট করে তখন তার কেমিক্যাল কম্পোজিশন চাই না। কেমিক্যাল কম্পোজিশন জানতে হলে আমাদের স্টোনটাকে বের করতে হবে, সেটাকে অ্যানালাইসিস করতে হবে, দেন আমরা বুঝতে পারবো এটা স্ট্রোভাইট, এটা ইউরিক অ্যাসিড অর সিস্টিন অর ক্যালসিয়াম স্টোন। সো স্টোন যদি আমি একটু আগে আবার আসি, এই স্টোন যদি কিডনির এরকম সাইডের মধ্যে লেখে থাকে কেলিক্সে, তাহলে এটা কখনো অবস্ট্রাকশন করে না, এটা এরকম ঝুলন্ত অবস্থায় থাকতে পারে। অথবা ডায়াবেটিকুলাতে যদি হয় তাহলে ডায়াবেটিকুলাতে হবে, এটা অবস্ট্রাকশন করে না। বাট যদি এই কোনো রাস্তার মধ্যে হয় তাহলে আমাদের অবস্ট্রাকশন তৈরি করতে পারে। সেই অবস্ট্রাকশনটা কোথায় কোথায় করে? 1 নম্বর, কিডনি ক্যালিক্সের মাথায় যদি আমাদের ইনফান্ডিবুলাম যেখানে থাকে সেখানে থাকলে আমাদের অবস্ট্রাকশন হতে পারে, ফলে তার প্রক্সিমালি হাইড্রোনেফ্রোসিস হবে। পেলভিউটারিক জাংশনে যদি হয় তাহলে আমাদের হাইড্রোনেফ্রোসিস at or near the pelvic rim where ureter begin to arch over the, মানে পেলভিক রিমের এখানে যদি হয় ইউজুয়ালি আটকাতে পারে আমাদের সেখানে, যেখানে ট্রু পেলভিস ঢুকতেছে সেখানে আমাদের ইউরেটারের স্টোনটা ব্লক করতে পারে। পোস্টেরিয়র পেলভিস যেখানে ফিমেলদের ব্রড লিগামেন্ট ক্রস করতেছে সেই জায়গা হতে পারে। অ্যান্ড মোস্ট কমন সাইট ইজ দ্য ভিউজে, ভেসিকি ইউরেটারিক জাংশন। ভেসিকি ইউরেটারিক জাংশন মোস্ট ন্যারোয়েস্ট পার্ট অফ দ্য ইউরিনারি ট্র্যাক্ট সিস্টেম। সো ইউরিনারি ট্র্যাক্ট সিস্টেমের ভিউজের মধ্যেই আমাদের সবচেয়ে বেশি আটকায়। এছাড়া আমরা পিউজিতেও পেতে পারি। আর এইসব জায়গার মধ্যে যে কোনো জায়গায় হতে পারে স্টোন। তবে এই দুইটা জায়গায় যদি স্টোন হয় অনেক সময় আমাদের মেডিকেল ট্রিটমেন্ট দেখা যায় নেমে আসে এবং পরবর্তী ভিউজিতে ইম্প্যাক্ট হতে পারে। সো এপিডিওমোলজিক্যাল এসপেক্ট, প্রিভিলেন্স হচ্ছে 1 to 0.4% অফ দ্য পপুলেশন এভরি ইয়ার, এন্ড লাইফ টাইম ইনসিডেন্স হচ্ছে 20%। মানে আমাদের সবারই 20% চান্স আছে লাইফ টাইমে যে কোনো সময় স্টোন হওয়ার। হোয়াট আর দ্য ইন্ট্রিনসিক ফ্যাক্টরগুলোর মধ্যে বলতেছে এজ হচ্ছে 20 to 50 ইয়ার্স এর মধ্যে বেশি হয়। মেল ফিমেল, মেল খুব বেশি, কারণ হচ্ছে মেলরা আউটসাইড বেশি যাচ্ছে, তারা সোয়েটিং বেশি হচ্ছে, কনসেন্ট্রেটেড ইউরিন ফর্ম করছে, দ্যাটস ওয়াই মেলে বেশি হয়। হোয়াইট রেস মোর কমন দ্যান ব্ল্যাক। অ্যান্ড পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি যদি কারো থাকে, কারো ফ্যামিলিতে রেনাল স্টোন হিস্ট্রি থাকে, তাদের 25% ফোল্ড হায়ার ইনসিডেন্স থাকার চান্স থাকে। এক্সটেনজিক ফ্যাক্টরের মধ্যে আমরা বলছি, ওটা ইন্ট্রিনজিক ছিল, এখন আসতেছে এক্সটেনজিক। জিওগ্রাফি আমি একটু আগে বলেছি যে মাউন্টেনিয়াস, ডেজার্ট এন্ড ট্রপিক্যাল এরিয়া। এই যে আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান থেকে শুরু করে মিডল ইস্ট পুরোটা হচ্ছে এই জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে পড়ে যায়, যেসব জায়গায় রেনাল স্টোন মানে ইউরোলিথিয়াসিস ভেরি কমন। ক্লাইমেট একই কথা, সামার মান্থের যেহেতু গরম বেশি থাকে, হিউমিড থাকে, লেস ওয়াটার ইনটেক যারা করে, তবে যদি বেশি ওয়াটার খায় ইউজুয়ালি চান্স রিডিউস হয়ে যায়। তবে হার্ড ওয়াটার মে ইনক্রিজ। হার্ড ওয়াটার মানে যেগুলি খার পানি বলি আমরা, যেসব জায়গায় সলিড বেশি থাকে যে পানিতে, সেখানে আবার স্টোন, কারণ ফিল্ট্রেট বেড়ে যাবে এবং স্টোন ফরমেশনের চান্স বেড়ে যায়। এবং ডায়েটারি কিছু ফ্যাক্টর থাকে, যদি হাই ক্যালসিয়াম, ফসফেট, অক্সালেট, সোডিয়াম, ভিটামিন এ ডেফিসিয়েন্সি হয়, দেন কজেস দ্য স্টোন ফরমেশন। অকুপেশন হচ্ছে সেডেন্টারি ওয়ার্কার, যারা মুভমেন্ট কম হচ্ছে, পানি কম খায়। অ্যান্ড স্ট্রেস ইজ রিলেটেড টু দিস ওয়ান। স্ট্রেসের সাথে কিভাবে, এটার মেকানিজম বলে না, বাট দ্যাটস এ অ্যাসোসিয়েশন পাওয়া গিয়েছে। সো আমাদের কিভাবে আসতে পারে? পেশেন্ট এসে বলবে না যে ভাই আমার কিডনি স্টোন হচ্ছে, আপনি আমার চিকিৎসা দেন। মোস্ট অফ দ্য ক্ষেত্রে পেশেন্ট আসে আমাদের কাছে দুইভাবে, একটা অ্যাসিম্পটোমেটিক আসতে পারে আর একটা সিমটম নিয়ে আসতে পারে। অ্যাসিম্পটোমেটিক পেশেন্টগুলো আমরা ডায়াগনোসিস করি কিভাবে? অন্য যে কোনো কারণে হয়তো তার কোনো ইনভেস্টিগেশন করা হয়েছে, আইদার আলট্রাসোনোগ্রাম অথবা এক্সরে, তখন দেখা যায় তার একটা স্টোন বের হয়ে আসে। এটা অলমোস্ট প্রায় 25% কেসে, এবং সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে স্ট্রুভাইট স্টোন অথবা ক্যালসিয়াম ফসফেট যে স্টোনগুলো থাকে সেগুলোই বেশিরভাগ ক্ষেত্রে এরকম ইনসিডেন্টাল ডায়াগনোসিস হয়। তারা চুপ করে বসে থাকে, অনেক বড় অবস্থায় পেশেন্ট আসে আমাদের কাছে। মোস্ট কমন সিমটম যেটা নিয়ে আসে দ্যাট ইজ দ্য পেইন। পেইনের বিভিন্ন রকম প্যাটার্ন আছে, যেটা আমি একটু পরে আবার আসবো। কি রেনাল স্টোনের ক্ষেত্রে ইউজুয়ালি পেশেন্ট ফিক্সড লয়েন্ট পেইন নিয়ে আসে। পেশেন্ট এসে আমাদের বলে যে ভাই আমার কোমরের পিছনে ব্যথা হচ্ছে, বেশ ভালো ব্যথা হচ্ছে। ব্যথাটা হচ্ছে ন্যাগিং টাইপের পেইন, খুব শার্প এক্সক্রুটিং পেইন হয় না, তার কন্টিনিউয়াস একটা ডাল একিং টাইপের পেইন হবে। এটা হচ্ছে রেনাল স্টোনের টাইপ। আর যদি ইউরেটারে কোনো কারণে স্টাক করে, আমরা যে 3টা জায়গা দেখালাম,
অথবা 4টায় যদি আমরা পিইউজে থেকে শুরু করে ভিইউজের যে কোনো জায়গায় যদি স্টোন এসে স্টাক হয়ে যায়, সেক্ষেত্রে পেশেন্ট আমাদের কমপ্লেন করেন সাডেন সিভিয়ার এক্সিকিউটিভ পেইন। পেশেন্ট বলবে যে তীব্র ব্যথা and which is intermittent, spasmodic type. ব্যথাটা আসবে ছেড়ে যাবে and radiate from loin to groin. This is one of the typical presentation loin থেকে groin-এর দিকে। এবং ইন্টারেস্টিংলি যদি রাইট সাইডে আমাদের ইউরেটারিক স্টোন হয়, যেটা আমরা কনফিউজ করি অ্যাপেন্ডিসাইটিসের সাথে, এইখানে একটা সহজ রাস্তা আছে, সেটা হচ্ছে ইউরেটারাল স্টোন হলে পেশেন্ট অ্যাগোনি নড়াচড়া করবে, সমানে মোচড়াবে, ব্যথায় একবার এই কাত একবার ও কাত, একবার উঠবে একবার বসবে, এরকম নড়াচড়া করতে থাকবে, যেটা ইউরেটারিক স্টোনের ক্ষেত্রে হবে। বাট অ্যাপেন্ডিসাইটিসের পেশেন্ট কিন্তু ইউজুয়ালি মুভমেন্ট কম করে, তীব্র ব্যথা হবে কিন্তু তারা চাবে স্টিফ হয়ে থাকার জন্য, কারণ তাদের যখনই মুভ করবে তখনই ব্যথাটা বেড়ে যাবে, কারণ ইন্ট্রাপেরিটোনিয়াল অর্গান আর ইউরেটার হচ্ছে এক্সট্রাপেরিটোনিয়াল, এবং ইউরেটারে হচ্ছে প্রেসার যখন দিচ্ছে, যখন উপর থেকে ইউরিনটা ফর্মেশন হয়ে আসতেছে, তখনই পেরিস্টোসিসের জন্য পেইন হয়, পেশেন্ট নড়াচড়া করতে থাকে। সো এটা হচ্ছে খুব সহজ একটা রাস্তা, যে রাইট সাইডে যদি পেশেন্টের রাইট আইলিয়াক ফসাতে পেইন বা রাইট লয়েনে পেইন হচ্ছে অ্যাপেন্ডিসাইটিসের সাথে, আমরা ডিফারেন্সিয়েট করি জাস্ট এইভাবে যে পেশেন্টের মানে ফিক্স হয়ে আছে না পেশেন্ট নড়াচড়া করে। পেশেন্ট যদি খুব মোচড়ামুচড়ি করে নড়াচড়া করে, তখন আমরা ধরে নিই মেবি ইউরেটারাল স্টোন বা ইউরেটারাল কলিক বলি আমরা। এছাড়া আসতে পারে পেশেন্টের হেমাচুরিয়া, গ্রস হতে পারে, মাইক্রোস্কোপিক হতে পারে। গ্রস হয় ইউজুয়ালি আমাদের অক্সালেট স্টোন, একটু আমরা বলেছিলাম স্পাইকি হয়, দ্যাটস ওয়াই গ্রস বা মাইক্রোস্কোপি হেমাচুরিয়া খুব বেশি হয়। ইনফেকশন থাকার জন্য পাইউরিয়া হতে পারে। পাইউরিয়া আমরা জানি, হেমাচুরিয়া মানে হচ্ছে ব্লাড ইন দ্য ইউরিন, পাইউরিয়া মানে পাস ইন দ্য ইউরিন। ইনফেক্টিভ কজগুলির জন্য পাইউরিয়া হতে পারে। নশিয়া অ্যান্ড ভমিটিং, দিস ইজ ওয়ান অফ দ্য স্ট্রাইকিং ফ্যাক্টর, কারণ অ্যাপেন্ডিসাইটিসও পেশেন্ট নশিয়া ভমিটিং থাকে, ইউরেটারিক স্টোনে নশিয়া ভমিটিং, এর জন্য আমরা অনেক সময় কনফিউজ থাকি। সো পেশেন্টের এইখানে কেন ভমিটিং হয়, আমরা জানি নশিয়া ভমিটিং এর মেন কারণ বেশিরভাগ ক্ষেত্রে দুইটা কারণ হতে পারে। একটা হচ্ছে জিআইটিতে যে কোনো কারণে যদি ইরিটেট হয়, অথবা ভমিটিং সেন্টার স্টিমুলেটেড হয়। এই ক্ষেত্রে আমাদের দুটার একটাও নেই, কারণ আমরা জিআইটিতেও ইনভলভ হচ্ছে না, ভমিটিং সেন্টার, তাহলে হচ্ছে কি কারণে সিলিয়াক প্রেসার, কারণ ইউরেটারটা আমাদের সিলিয়াক প্রেসারের কাজ দিয়ে যায়, যখনই সেখানে ইরিটেশন হয় সিলিয়াক প্রেসার বিকাম ইরিটেটেড অ্যান্ড পেশেন্ট কমপ্লেন্স অফ ভমিটিং। দেখা যায় আমাদের কাছে পেশেন্ট অনেক সময় বমি নিয়ে আসে। যদি ইনফেকশন থাকে ফিভার হতে পারে। স্ট্রাঙ্গুরি, স্ট্রাঙ্গুরি হচ্ছে ইউজুয়ালি কমনলি এটা হয় হচ্ছে যদি ভিউজিতে স্টোন হয়, লোয়ার ইউরেটার স্টোন থাকলে পেশেন্ট যেটা বলবে যে একটু পরপরই ওয়াশরুমে বাথরুমে যেতে থাকবে, সে প্রস্রাব করবে কিন্তু কয়েক ফোঁটা প্রস্রাব হবে বা ব্যথার সাথে আর হবে না, কিন্তু তার মনে হবে যে প্রস্রাব হচ্ছে, আবার যাচ্ছে, দেখা গেল 2-4-5 মিনিট পরপরই বাথরুমে দৌড়াচ্ছে, পেইন। সো এটা ইন্ট্রামুরাল পার্ট অফ ইউরেটাইক স্টোন যদি থাকে, তার একটা টিপিক্যাল সিমটম হচ্ছে স্ট্রাঙ্গুরি করবে পেশেন্ট। অ্যান্ড ইউরিনারি ফ্রিকোয়েন্সি আর্জেন্সি, কারণ ইনফেকশন থাকে যখন, তখন পেশেন্টের ফ্রিকোয়েন্সি আর্জেন্সি বেড়েই যাবে। ফ্রিকোয়েন্সি হচ্ছে পেশেন্টের যখন ঘন ঘন প্রস্রাব, আর আর্জেন্সি মিনস হচ্ছে যখন পেশেন্ট ক্যানট হোল্ড দ্য ইউরিন, বাথরুমে যেতেই হবে তাকে, কোনোভাবে সে হোল্ড করতে পারছে না। ইউজুয়ালি ব্লাডার অথবা ব্লাডারের কাছাকাছি থাকলে অথবা ইনফেকশন থাকলে ফ্রিকোয়েন্সি আর্জেন্সি বেড়ে যায়। অ্যান্ড রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস, রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস ইউজুয়ালি রেনাল স্টোনও হতে পারে, ইউরেটারিক স্টোনও হতে পারে। যদি পেশেন্টের হাইড্রোনেফ্রোসিস থাকে বা ইনফেকশন থাকে, তখন টেন্ডারনেস আমরা রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেসটা আমরা দেখি হচ্ছে পেশেন্টের পিছন থেকে, সেটা হচ্ছে 12 রিব এবং ইরেক্টর স্পাইনি মাসলের যে অ্যাঙ্গেলটা তৈরি হয়, সেখানে আমরা দুই হাত দিয়ে দুই পাশে চাপ দিয়ে দেখি যে তার এখানে পেইন আছে কিনা, তখন যদি থাকে সেটাকে আমরা বলি রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস। And in case of bladder stone, patient felt pain at the hypoglostium or referred pain in the penis. পেশেন্ট বলবে যে তোল পেটে ব্যথা হচ্ছে অথবা পেনিসের মধ্যে পেইন হতে পারে, তার সাথে ইন্টারমিটেন্ট স্টিম। পেশেন্ট বলবে যে আমি প্রস্রাব করতে বসি, প্রস্রাব হচ্ছে, সাডেনলি প্রস্রাবটা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাওয়ার পরে সে আবার উঠে বসে একটু নড়াচড়া করলে আবার প্রস্রাব শুরু হবে। তার কারণ হচ্ছে স্টোনটা যখনই ইন্ট্রামুরাল ইন্টারনাল ইউরেথাল মিটাস, যেটা ব্লাডারের যে মিটাস, ইন্টারনাল ইউরেথাল মিটাস এসে যখনই স্টোনটা লাগতেছে, তখনই সাডেন সিসেশন অফ ইউরিন হবে, এবং তারপরে আবার যখন সে নড়াচড়া করবে স্টোনটা সরে গেলে আবার প্রস্রাব করতে পারবে। সো স্টোন, ব্লাডার স্টোন থাকলে এটা একটা কমন কমপ্লেন নিয়ে আসতে পারে। ইন্টারমিটেন্ট স্টিম হতে পারে, রিকারেন্ট ইউটিআই হতে পারে, হেমাচুরিয়া অ্যান্ড ডিজিউরিয়া, প্রস্রাবে জ্বালাপোড়া নিয়ে আসতে পারে। আর যদি পেশেন্টের ইউরেথ্রাতে স্টোন ইম্প্যাক্টেড হয়, তখন পেশেন্ট যেটা হবে সেটা হচ্ছে অ্যাকিউট রিটেনশন অফ ইউরিন নিয়ে আসবে, কারণ ইউরেথ্রাতে স্টোন ইম্প্যাক্টেড হওয়া মানে পেশেন্ট ভয়েড করতে পারে না, সিভিয়ার পেইন নিয়ে আসবে, অ্যাকিউট রিটেনশন, ব্লাডার ফুল থাকবে। তাহলে এইটা হচ্ছে আমরা একটু আগে যেটা বললাম সেটা একবার গদ বাঁধা সবগুলো কথা বললাম। এখন যদি আমরা এই টেবিলটা ফলো করি, তাহলে আমরা বুঝতে পারবো, জাস্ট তোমাদের ক্লিয়ার করার জন্য, যেহেতু এটা একটা মানে অনলাইন সেশন, হাতে দেখানো যাচ্ছে না, দ্যাটস আমি কিছু টেবিল তৈরি করে নিয়েছি তোমাদের মনে রাখার জন্য।
তাহলে আমরা লোকেশনের সাথে কিভাবে রিলেশন করব? যদি কিডনিতে থাকে আমি বলছিলাম যে পেশেন্টের ফ্ল্যাঙ্ক পেইন হতে পারে, মানে পেশেন্টের ফিক্সড লয়েন পেইন যেটা বলি, আর তার সাথে হেমাচুরিয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। প্রক্সিমাল ইউরেটার এন্ড পিইউজিতে থাকলে পেশেন্ট কি হবে? রেনাল কলিক। রেনাল স্টোনে বললাম যে ন্যাগিং টাইপের একটা ফিক্সড রেনাল পেইন, ভেগ টাইপের পেইন হবে, বাট ইউরেটারে থাকলে অবশ্যই দিস শুড বি কলিক। কলিক মানে স্পাজমোডিক টাইপের পেইন, ব্যথা আসবে আবার ছেড়ে দিবে আবার হবে। ফ্ল্যাঙ্ক পেইন এন্ড আপার অ্যাবডোমিনাল পেইন কমপ্লেন করবে। মিডল সেকশনে সেম হবে, রেনাল কলিক থাকবে। এবং ডিস্টাল ইউরেটারে যদি হয়, তার মানে ভিউজের কাছাকাছি হয়, তাহলে আমরা রেনাল কলিক, ডিজিউরিয়া, ইউরিনারি ফ্রিকোয়েন্সি, অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল পেইন এন্ড ফ্ল্যাঙ্ক পেইন। এইখানে তোমাদের একটা জিনিস আমি একটু ব্যাকে এসে তোমাদের দেখাই, সেটা হচ্ছে ইউরেটারকে আমরা রেডিওলজিক্যালি 3 ভাগে ভাগ করি। এটা কিভাবে ভাগ করি এটা আমি একটু ব্যাকে আসতেছি, ছবিটা দিয়ে দেখাচ্ছি। আমরা যদি চিন্তা করি এইখানে আমাদের পেলভিস আছে, তাই না? এখানে আমাদের পেলভিসের মধ্যে ব্লাডারটা আছে। তাহলে এই পেলভিসের স্যাক্রোইলিয়াক জয়েন্ট যেটা থাকে, এই স্যাক্রোইলিয়াক জয়েন্টের উপরে যে অংশটা থাকে এটাকে বলি আমরা আপার ইউরেটার রেডিওলজিক্যালি। স্যাক্রোইলিয়াক জয়েন্ট বরাবর যে ইউরেটারটুক থাকে সেটা হচ্ছে মিডল ইউরেটার, মিড পার্ট অফ দ্য ইউরেটার। অ্যান্ড স্যাক্রোইলিয়াক জয়েন্টের নিচ থেকে ভিউ যে পর্যন্ত যেটা থাকে দ্যাট ইজ দ্য ডিস্টাল ইউরেটার। তাহলে আমরা বলি আপার থার্ড, মিডল থার্ড, লোয়ার থার্ড। দেখবা যে তোমার রিপোর্ট এখন যখন ইন্টারনিতে যাবা তখন দেখবা যে বলবে যে আপার থার্ড অফ দ্য ইউরেটার স্টোন বা হাইড্রোনেফ্রোসিস, মিডল থার্ড, লোয়ার থার্ড। কিভাবে বুঝবা? সেটা হচ্ছে স্যাক্রোইলিয়াক জয়েন্ট দিয়ে আমরা করি। স্যাক্রোইলিয়াক জয়েন্টের আপার মার্জিন থেকে উপরের দিকটা হচ্ছে আপার ইউরেটার, স্যাক্রোইলিয়াক জয়েন্টের পুরো অংশ ধরে যেটুক থাকে সেটা হচ্ছে হলো মিডল ইউরেটার, এন্ড স্যাক্রোইলিয়াক জয়েন্টের নিচ থেকে ভিউ যে পর্যন্ত যেটা সেটা হচ্ছে লোয়ার ইউরেটার। সো আমাদের লোয়ার ইউরেটার আপার ইউরেটার কিভাবে ভাগ করেছি সেটা একটু আগে। তাহলে আমরা এই যে প্রক্সিমাল ইউরেটার, মিডল ইউরেটার এন্ড ডিস্টাল ইউরেটার, তার মানে স্যাক্রোইলিয়াক জয়েন্টের উপরে যেটা আছে সেটাকে রেনাল কলিক, মিড পার্টেও রেনাল কলিক থাকবে, বাট স্যাক্রোইলিয়াক জয়েন্টের নিচে যেটা থাকবে রেনাল কলিকের সাথে ডিজিউরিয়া, ফ্রিকোয়েন্সি, স্ট্রাঙ্গরি, অ্যাবডোমিনাল পেইন, এগুলো স্ট্রাঙ্গরিটা একটু কমন ফিচার থাকে, এন্ড লয়েন টু গ্রয়েনটা খুব বেশি হয়। এখন পেশেন্ট তোমার কাছে আসছে, যে পেশেন্টের পেইন নিয়ে আসছে, লয়েনে যে কোনো তার পেইন নিয়ে আসলো, সেটা হচ্ছে রাইট ফ্ল্যাঙ্কে বা লেফট ফ্ল্যাঙ্কে পেইন নিয়ে আসছে। তাহলে সবসময় যে রেনাল স্টোন হবে নট নেসেসারি। তাহলে আমাদের কিছু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস মাথায় রাখতে হবে। তার মধ্যে ফার্স্ট মোস্ট কমন হচ্ছে হাইড্রোনেফ্রোসিস। সেটা পিউজি অবস্ট্রাকশনের জন্য হতে পারে, ইউরেটারিক স্ট্রিকচার আইদার বিনাইন অথবা মেলিগন্যান্ট, যে কোনো কারণে স্ট্রিকচার ইউরেটাল আর রেনাল মেলিগনেন্সির জন্য হতে পারে। যদি মেলিগনেন্সি অথবা ক্লট এসে, ধরো কিডনিতে মেলিগনেন্সি আছে, সেখান থেকে হেমাচুরিয়া ক্লট এসে ইউরেটার বন্ধ করতেছে, তাহলে এগুলি যে কোনো কারণেই পেশেন্ট আমাদের কাছে সেম পেইন নিয়ে আসতে পারে। পেশেন্টের সিস্টাইটিস অথবা পাইলোনেফ্রাইটিসও একই রকম পেইন আসতে পারে। অ্যাকিউট অ্যাবডোমেন যে কোনো কারণে, সেটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস থেকে পারফোরেশন বা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, সবগুলো প্যানক্রিয়াস, বিলিয়ারি, অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম, যে কোনো কারণে যদি অ্যাকিউট অ্যাবডোমেন হয়, দ্যাট অলসো কাম টু দ্য ডিফারেন্সিয়াল পয়েন্ট, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মধ্যে আসবে। রেডিকুলার পেইন ইটস ভেরি রেয়ার। রেডিকুলার সায়াটিক পেইন সাধারণত সামনের দিকে আসে না, বেশিরভাগ ক্ষেত্রে ব্যাকে যায়, যেটা ক্লিনিক্যালি আমরা খুব ইজিলি বের করে নিয়ে আসি। অ্যান্ড হার্পিক জস্টার ইনফেকশন, হার্পিক জস্টার ভাইরাসটা সাধারণত কোনো একটা নার্ভ রুট ধরে হয়। যদি ব্যাক সাইডে লাম্বার কোনো নার্ভের রুট ইনভলভ করে তখন দেখা যায় এটাও আমাদের এরকম শার্প এক্সক্রুটিং পেইন তৈরি করতে পারে। একটোপিক প্রেগন্যান্সি ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ইস্যু, যেটাতে আমরা টর্শন ওভারিয়ান ফিমেলের ক্ষেত্রে যখনই আমরা এরকম পেইন পাই তখন আমাদের মাথায় একটোপিক প্রেগন্যান্সি এবং টর্শন অফ দ্য ওভারি মাথায় রাখতে হবে। এন্ড মেলের ক্ষেত্রে আমরা টেস্টিকুলার টর্শন, অর্কাইটিস, এগুলো আমাদের মাথায় রাখতে হয়। কারণ হচ্ছে টেস্টিকুলার পেন অনেক সময় উপরের দিকে রেডিয়েট করতে পারে, অথবা যদি আনডিসেন্ডেড টেস্টিস থাকে, সেই টেস্টিস যদি ভিতরে পেটের মধ্যে যদি টর্শন হয়, সেটাও আমাদের ইউরেটারিক কলিকের মতন প্রেজেন্ট করতে পারে। সো হোয়াট আর দ্য ইনভেস্টিগেশন? তাহলে আপনাদের যেটা আসলো, আমরা লোকেশন ওয়াইজ সবগুলো ক্লিনিক্যাল ফিচার বলে গেলাম। পেশেন্ট আমরা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস চলে আসলাম। আমি লেকচারটা শর্ট করার জন্য টোটালটা একবারে নিয়ে আসছি, যাতে তোমাদের ইজি হয় বোঝার জন্য। সো আমরা ইনভেস্টিগেশনের মধ্যে সব কমন, আমাদের ইউরোলজিক্যাল ইনভেস্টিগেশন ফার্স্টে ইউরিন অ্যানালাইসিস করি। ইউরিন অ্যানালাইসিস আমরা হেমাচুরিয়া পেতে পারি, নাও পেতে পারি, পাইউরিয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। ইউরিনারি পিএইচ দেখি আমরা, ইউরিনারি পিএইচ যদি মোর দেন 7, তার মানে অ্যালকালাইন ইউরিন, ইউরিয়া স্প্লিটিং অর্গানিজম, সেখান থেকে আমরা বলেছিলাম যে স্ট্রোবাইট হতে পারে। আর লেস দেন 5.5 মানে অ্যাসিডিক ইউরিনে আমাদের হতে পারে ইউরিক অ্যাসিড স্টোন। সো ইউরিনারি পিএইচ ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ইস্যু। ক্রিস্টাল থাকতে পারে। এই হচ্ছে আমাদের ইউরিন অ্যানালাইসিস, যে কয়েকটা জিনিস আমরা দেখি।
কমপ্লিট ব্লাড কাউন্টে যদি পেশেন্টে ইনফেকশন থাকে তাহলে লিউকোসাইটোসিস মানে ডব্লিউবিসি কাউন্ট বেড়ে যেতে পারে, নিউট্রোফিল কাউন্ট বেড়ে যেতে পারে। ব্লাড ইউরিয়া নাইট্রোজেন এন্ড সিরাম ক্রিয়েটিনিন দেখি যে তার রেনাল ফেলিউরের দিকে যাচ্ছে কিনা, এন্ড সিরাম ইলেকট্রোলাইট দেখি পেশেন্টের হাইপোক্যালিয়া রেনাল ফেলিউর হয়ে অ্যাসিডোসিস, অ্যালকালোসিস বা হাইপোক্যালিমিয়া ডেভেলপ করছে কিনা। এর আগের অংশে যেটা আমরা বললাম সেটা হচ্ছে কমন। এখন আসি আমরা এক্স-রেতে। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য প্লেন এক্স-রে কিউবি। আমরা বলেছিলাম যে ইউরিক অ্যাসিড স্টোনটাই একমাত্র রেডিও ওপেক, আর সিস্টিনটা ফেইন্ট, সরি, ইউরিক অ্যাসিড স্টোনটা রেডিও লুসেন্ট আর হচ্ছে সিস্টিনটা হচ্ছে ফেইন্ট রেডিও ওপেক, আর বাকি সবগুলি আমাদের হবে হচ্ছে ওপেক হবে। সো আমরা যদি এক্স-রে করে কোনো স্টোন পেয়ে যাই, এক্স-রেতে দেখা যাচ্ছে, তাহলে আমরা ধরেই নিব ইট মে বি ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম অক্সালেট হতে পারে অথবা স্ট্রুভাইট হতে পারে। তাহলে আমাদের এক্স-রে একটা ওয়ান অফ দ্য ক্লু তৈরি করে দিচ্ছে, যদিও আমরা স্টোন অ্যানালাইসিস করিনি। স্টোন অ্যানালাইসিস না করে এক্স-রে দেখেও আমরা একটা গ্রস ধারণা পেতে পারি যে দিজ আর দ্য ক্যালসিয়াম অথবা স্ট্রুভাইট স্টোন। আর রেডিও লুসেন্ট যখন দেখবো তখন আমরা চিন্তা করে নিই যে এটা রেডিও লুসেন্ট তার এক্স-রেতে পাবো না, আল্ট্রাসাউন্ড স্টোন বললো, এক্স-রেতে কোনো শ্যাডো বাড়ছে না, তাহলে আমরা ইউরিক অ্যাসিড অথবা সিস্টিন স্টোন ধরে নিব। সো ইটস ইম্পর্টেন্ট যে আমরা কেমিক্যাল কম্পোজিশন এক্স-রে দিয়ে একটা গেস করতে পারি, ধারণা করা আর কি। নেক্সট আইভিউ, এনি টাইপ অফ রেনাল স্টোন মাস্ট বি ডু আইভিউ। এটা হচ্ছে আমাদের দেশের জন্য, বাট ওয়েস্টার্ন বা উন্নত দেশে বা ইভেন আমাদের দেশেও যদি বড় কর্পোরেট হসপিটালগুলি চিন্তা করি যেখানে মানুষের ফিনান্সিয়াল প্রবলেম নেই, সেখানে সিটি স্ক্যান ইজ দ্য নন কন্টাক্ট গোল্ড, সিটি স্ক্যান গোল্ড স্ট্যান্ডার্ড। সো এখন বলতেছে যে রেনাল স্টোন মাস্ট বি ডু নন কন্টাক্ট, কিন্তু আমাদের যেটা সমস্যা, আমরা সরকারি হাসপাতালে কাজ করি বা আমাদের দেশের মানুষজন গরিব, চাইলে সিটি স্ক্যান করা যায় না, ইটস ভেরি এক্সপেন্সিভ। সরকারি হাসপাতালে চাপও অনেক বেশি থাকে, দ্যাটস ওয়াই আমরা আইভিউতে বেশি প্রেফার করি। সেখানে আমরা যেটা দেখি অ্যানাটমিও দেখতে পারি, ফাংশনাল স্ট্যাটাস দেখতে পারি, খরচ কম এবং মোটামুটি একটা আইডিয়া আমরা নিয়ে আসি আইভিউ করে। সো তোমাকে যখনই রেনাল স্টোন পাবা তখন আইভিউ অথবা সিটি স্ক্যান ইজ দ্য মেইন, তোমাকে করতেই হবে। এন্ড ফার্স্ট ডায়াগনোসিস আমরা কিভাবে আসি সেটাতে আল্ট্রাসাউন্ড। যখনই আমাদের পেটে ব্যথা হয় ক্লিনিক্যালি আমরা যাই সাসপেক্ট করি, আমরা দেই হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম। সেটা অ্যাকুইট অ্যাবডোমেন নিয়ে আসুক বা লয়েন পেন নিয়ে আসে, আমরা আল্ট্রাসাউন্ড প্রথমেই দিই এবং ইটস আ ভেরি সেন্সিটিভ। এটা সবচেয়ে সুবিধা হচ্ছে এটা খরচ কম, রিয়েল টাইম এবং ডায়াগনস্টিক ভ্যালু ইজ ভেরি হাই। সো আল্ট্রাসোনোগ্রাম ইনিশিয়ালি করে তারপরে আমরা এটা যখন ধারণা করি যে রেনাল স্টোন, তারপর আমরা প্লেন এক্স-রে কিউবি অথবা আইভিউ করতে পারি অথবা সিটি স্ক্যান। এন্ড রেট্রোগ্রেড পাইলোগ্রাফি কখন করি? কিছু কিছু ক্ষেত্রে, যখন আমি বলেছিলাম ইউরেটারের তিন আপার পার্ট, মিডল পার্ট এন্ড লোয়ার পার্ট, যে মিডল পার্টটা যেটা সেটা সেক্রোআইলিয়াক জয়েন্টের উপরে থাকে। যেহেতু সেক্রোআইলিয়াক জয়েন্টের উপরে থাকে, ওই পার্টে যদি স্টোন থাকে আল্ট্রাসাউন্ডও ডেলিনেট করা কঠিন হয়, এক্স-রেতেও, কারণ হচ্ছে বোনসের এগেইনস্টে আল্ট্রাসাউন্ড যে ইকোজেনিক শ্যাডোটা খুব ভালো বুঝতে হবে। একে রেট্রোপেরিটোনিয়াল অর্গান, তার উপর পিছনে আছে বোনস, অনেক সময় আল্ট্রাসাউন্ড স্টোন হয়তো খুঁজে পায় না। আর এক্স-রেতে যেটা হয় যে রেডিও অপেক শ্যাডো, তার পিছনে আছে বোনস, ফলে একটার সাথে আরেকটা মার্চ করে যায়। দ্যাটস ওয়াই মিডল থার্ড অফ স্টোন অনেক সময় মিস হয়ে যেতে পারে বাই আল্ট্রাসাউন্ড অথবা এক্স-রেতে। ইন দ্যাট কেস আমরা যেটা করি, সিটি স্ক্যান যদি না থাকে তাহলে আমরা রেট্রোগ্রেড পাইলোগ্রাফি, রেট্রোগ্রেড পাইলোগ্রাফিটাও একটা অপারেশন টাইপ। আমরা পেশেন্টকে আন্ডার স্পাইনাল অথবা লোকালে আমরা সিস্টোস্কোপি করে আন্ডার ফ্লুরোস্কোপি গাইড সিআরম দিয়ে আমরা ইউরেটারের মধ্যে একটা ডাই দিয়ে এক্স-রে করি। এক্স-রে করলে আমরা দেখি যে উপরের দিকে কতটুকু যাচ্ছে, কারণ আইভিউ করার পর স্টোন তখন তোমার স্টাক হয়ে আছে। ধরো মিডল থার্ডে একটা স্টোন আছে, আমি আইভিউ করলাম, দেখলাম যে হাইড্রোনেফ্রোসিস হয়ে আছে অথবা ওইখানে নন ফাংশনিং কিডনি, আমরা কিছুই বুঝতে পারতেছি না। তখন আমি যদি এখান থেকে নিচ থেকে যদি ভিউজে থেকে ভেসিকুলার জাংশন থেকে আমরা যদি স্টোন, সবাই শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে ফাইন। যদি আমরা নিচ থেকে ডাই দিয়ে এক্স-রে করি তাহলে হচ্ছে আমরা সাইট অফ অবস্ট্রাকশনটা বুঝতে পারি। সো রেট্রোগ্রেড পাইলোগ্রাফি ইজ দ্য অপারেটিভ প্রসিডিউর অ্যাজ ওয়েল এজ এটা একটা ডায়াগনস্টিক প্রসিডিউর। এমআরআই ইজ নট ভেরি গুড ফর দ্য রেনাল স্টোন। রেনাল স্টোনের জন্য আমরা এমআরআই করি না। যখন আমরা সাসপেক্ট করি যে এখানে কোনো মেলিগনেন্সি, টিউমার, স্ট্রিকচার, দেন আমরা এমআরআই করি। ইউজুয়ালি স্টোনের জন্য এমআরআই ইজ নট গুড অপশন। সো স্টোন থাকার ফলে কি হতে পারে আমাদের, হোয়াট কমপ্লিকেশন উই মে ফেস? কমপ্লিকেশনের মধ্যে সবচেয়ে বেশি যদি আমাদের দুই পাশে দুটো ইউরেটারে দুটো স্টোন এসে আটকে দেয় তাহলে কি হবে? দুই পাশে কিডনি ফাংশন করতে পারবে না, পেশেন্ট রেনাল ফেলিউর, অ্যাকিউট রেনাল ফেলিউর ডেভেলপ করতে পারে। যদি অনেকদিন যাবত দুই পাশে স্ট্যাগহর্ন ক্যালকুলাস থাকে তাহলে ক্রনিক রেনাল ফেলিউর ডেভেলপ করতে পারে। যখন স্টোনটা
ইউরেটার থেকে আমরা মেডিকেল এক্সপালসিভ থেরাপি দিব, একটু পরে বলবো। দেওয়ার সময় স্টোন যদি কোনো কারণে ইউরেটারের ভিতরে লং স্ট্যান্ডিং থাকে এবং সেটা বের হওয়ার সময় স্কারিং করে, স্ট্রিকচার তৈরি করতে পারে। ইনফেকশন তো হবেই, স্টোন থাকলে ইনফেকশন, সেপসিস। ইউরিন এক্সট্রাভেসেশন, ইউরিন এক্সট্রাভেসেশনটা হয় তখনই, সেটা হচ্ছে যদি পেশেন্টের সিভিয়ার হাইড্রোনেফ্রোসিস থাকে, তখন ইউরিন এক্সট্রাভেসেশন ভেরি রেয়ারলি হতে পারে। দ্যাট লিডস টু পেইনেফ্রিক অ্যাবসেস অ্যান্ড জ্যান্থোগ্রানুলোমাটাস পাইলোনেফ্রাইটিস ইজ ভেরি ডেভাস্টেটিং কন্ডিশন, যেখানে হচ্ছে পুরো কিডনির প্রত্যেকটা ক্যালিক্সের মধ্যে তোমার পুটি ম্যাটেরিয়াল জমা হয়ে যায়। সো দিস মে বি দ্য কমপ্লিকেশন অফ দ্য ইউরোলিথিয়াসিস, রেনাল ফেলিউর, ইউরেটাল স্ট্রাকচার ইনফেকশন, সেপসিস, এগুলো হতে পারে। নাও কাম টু দ্য ম্যানেজমেন্ট। প্রথমে আমরা এই ম্যানেজমেন্ট যে ফ্লো চার্টটা দিয়েছি, এটা হচ্ছে তোমার ইমার্জেন্সি ডিপার্টমেন্ট কি কাজ করবে। প্রথমে ধরো আমরা পাস করলাম, পাস করার পরে ইন্টার্নিতে গেলাম, হঠাৎ করে তুমি সার্জারি ওয়ার্ডে আছো, পেট ব্যথা নিয়ে আসলো, পেট ব্যথা নিয়ে আসলো, তোমার কাছে ফার্স্ট ডায়াগনোসিস কিভাবে তুমি আসবা? ইনিশিয়াল আমরা বললাম যে পেশেন্টের পেইনের একটা টাইপ, প্যাটার্ন, হিস্ট্রি সব মিলিয়ে আমরা একটা গেস করি যেটা ইউরোলিথিয়াসিস অর অ্যাকিউট অ্যাবডোমেন। আমার কাছে মনে হচ্ছে ইউরোলিথিয়াসিস। তাহলে আমরা কি করব? প্রথমে একটা রেডিওলজিক্যাল কনফার্মেশন, রেডিওলজি আমি বলেছিলাম আল্ট্রাসাউন্ড সবচেয়ে অ্যাভেলেবেল। সো আমরা প্রথমে একটা আল্ট্রাসাউন্ড করে নিই। আল্ট্রাসাউন্ড করে দেখা গেল একটা স্টোন আছে। স্টোনটা এখন কোথায় আছে তার উপরে ডিপেন্ড করতেছে আমাদের ইমার্জেন্সিটা কিরকম। এখন দেখা গেল একটা স্টোন আছে, কিডনির মধ্যে কোনো অবস্ট্রাকশন তৈরি করেনি, ভেরি ওয়েল, ইটস আ ইমার্জেন্সি নেই। কিন্তু দেখা গেল একটা ইউরেটারের মধ্যে অবস্ট্রাক্ট করে রেখেছে, পেশেন্টের একটাই কিডনি আর একটা কনজেনিটালি অ্যাবসেন্ট, অথবা যে কোনো কারণে সার্জিক্যালি পেশেন্টের কিডনিটাকে রিমুভ করা হয়েছে, তা সিঙ্গেল কিডনি, তার মধ্যে ইউরেটার অবস্ট্রাকশন করেছে, দ্যাটস আ ভেরি ইমার্জেন্সি, আমাকে তাকে ইমিডিয়েটলি স্টোন রিলিভ করতে হবে, না হলে পেশেন্ট রেনাল ফেলিউর, ইমিডিয়েটলি রেনাল ফেলিউর চলে যাবে। অথবা দেখা গেল স্টোন এসে ইনফেক্টেড করে ইউরোসেপসিস ডেভেলপ করছে, পেশেন্টের অ্যানিউরিয়া, যে বললাম রেনাল ফেলিউর অ্যানিউরিয়া হচ্ছে, সেই ক্ষেত্রে আমাকে ইমিডিয়েটলি ইউরোলজিক্যাল কনসালটেশন লাগবে, ইউরোলজি ডিপার্টমেন্টে পাঠাতে হবে। তখন আমরা যে কাজটা করি যে ইমিডিয়েট রিলিভ করি বাই স্টেন্টিং। আমরা রেট্রোগেট একটা স্টেন্ট, ডিজে স্টেন্ট বলে, ডাবল জে স্টেন্ট, ইংরেজি জে, আই জে কে জে আছে না, জে এর মতন দেখতে, ডাবল জে একটা স্টেন্ট পাওয়া যায়, দিয়ে আমরা ইউরেটারে প্লেস করে দেই, স্টোনটাকে কিডনিতে পাঠিয়ে দেই, পেশেন্টের ইমার্জেন্সি ম্যানেজমেন্ট হয়ে গেল, কিডনি সেফ, দেন ফাইনাল ট্রিটমেন্টের পরবর্তীতে। আর যদি দেখা যায় না পেশেন্টের একটা স্টোন আছে, তেমন কিছু না, ব্লাডারে একটা স্টোন পড়ে আছে অথবা কিডনিতে স্টোন, কোনো অবস্ট্রাকশন করে নাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? হসপিটাল অ্যাডমিশন দিতে হবে। পেশেন্টের পেইন থাকলে পেইনের ম্যানেজমেন্ট, বমি, এগুলোর ম্যানেজমেন্ট দিতে হবে এবং দিয়ে পেশেন্টকে সেটেল করতে হবে। সেটেল করার পরে আমরা ফার্দার ইনভেস্টিগেশনে যাব এবং পেশেন্টকে সেভাবে ট্রিটমেন্টে যাব। ওই যে সিমটম অ্যানাবল টু মেডিকেল ট্রিটমেন্ট যদি হয়, দেখেন ইউরেটাইল স্টোন লেস দেন 5 সেন্টিমিটার, ট্রায়াল কনজারভেটিভ, এগুলো আমরা পরে আসতেছি। সো তাহলে আমাদের কাছে যখন সার্জারি ওয়ার্ডে, প্রথমেই তো ইমার্জেন্সি থেকে সার্জারি ওয়ার্ডে পাঠাবে, সার্জারি ওয়ার্ডে তোমার কাছে আসলে তুমি এইভাবে প্রথম ম্যানেজমেন্ট দেওয়ার চেষ্টা করবা যে স্টোনটা কোথায় আছে এবং সেটা কোনো প্রবলেম তৈরি করছে কিনা। যদি দেখা যায় না ইটস আ ভেরি সিরিয়াস কন্ডিশন, পেশেন্ট ইউরোসেপসিস ডেভেলপ করছে, অথবা পেশেন্টের সিঙ্গেল কিডনি, অথবা দুইটা কিডনি আছে, দুই পাশে ইউরেটার বন্ধ করে দিয়েছে, রেনাল ফেলিউর, অ্যানিউরিয়াতে চলে যাচ্ছে, তখন ইমিডিয়েট ম্যানেজমেন্ট। আর যদি দেখা যায় না এরকম ইমার্জেন্সি কিছু নাই, তাহলে আমরা ইনিশিয়াল ম্যানেজমেন্ট দেবো এবং ফলোড বাই পেশেন্টের অ্যাকর্ডিং টু তার যেখানে স্টোন আছে সেভাবে আমরা ম্যানেজমেন্টে আসবো। এখন আমরা স্টোন কিভাবে ইউরেটার দিয়ে পাস করে, আমরা জানি যে স্টোনের সাইজের উপরে ডিপেন্ড করে যে এটা মেডিকেল এক্সপালশন থেরাপি দিলে বের হবে। মেডিকেল এক্সপালশন মানে হচ্ছে আমরা কিছু ওষুধ দেই, যে ওষুধটা কি করে, আমরা যারা প্রোস্টেটের ক্লাসটা করেছো আমার, সেখানে আমি আলফা রিসেপ্টর গুলি দেখিয়েছিলাম, তোমাদের খেয়াল আছে কিনা? ব্লাডারের মধ্যে ভিউজিতে, লোয়ার ইউরেটারে আলফা রিসেপ্টর গুলো থাকে। সো আমরা সেখানে যে আমরা যে আলফা রিসেপ্টর যেগুলো ব্লকার আছে সেখানে দিয়ে আমরা কি করি, আমরা চাই ইউরেটারটাকে বিশেষ করে ভিউজেকে ডাইলেট করার জন্য। এর জন্য আমরা যেতে পারি ট্যামসুলোসিন দিতে পারি, আমরা দিতে পারি হচ্ছে সিলোডোসিন। সিলোডোসিন ইজ ভেরি গুড ড্রাগস ফর মেডিকেল এক্সপালসিভ থেরাপি। তারা এত বেশি ইফেক্টিভ যে পুরো পেলভিক এরিয়াকে তারা ল্যাক্স করে ফেলে। যেহেতু ল্যাক্স করে ফেলতেছে, ভিউজের যে সবচেয়ে ন্যারোয়েস্ট পার্ট, সেটা যখন ল্যাক্স হয়ে যাবে সেটা ডাইলেট হয়ে যায় এবং ডাইলেট হওয়ার ফলে সেখান থেকে স্টোন পাস করতে পারে। সো মেডিকেল এক্সপালসিভ থেরাপিতে আমরা যেটা দেই, সিলোডোসিনের সাথে আমরা দিতে পারি একটা ফ্রুসেমাইড দিতে পারি যাতে ইউরিন ফরমেশন বেশি হয়ে প্রেসার দেয়, তার সাথে পেশেন্টকে আমরা এনএসাইড দেই
ইনফেক্টিভ কিছু থাকলে অ্যান্টিবায়োটিক, এবং পেশেন্টকে জল্টিং করতে বলা হয়। জল্টিং মানে হচ্ছে পেশেন্ট লাফালাফি করবে। কারণ হচ্ছে আমরা 3টা ওয়ে ফলো করি। একটা হচ্ছে ওয়াটার প্রেশার, ফ্রুসেমাইড দিলে এক্সেস ইউরিন তৈরি হবে, সে প্রেশার তৈরি করবে। সিলোডোসিন ভিউজেকে রিল্যাক্স করবে, এবং জল্টিং যে কাজটা করবে, লাফালাফি বা জল্টিং করলে পেশেন্ট সেখান থেকে যে গ্র্যাভিটেশনাল ফোর্স, এই 3টা তৈরি হলে অনেক সময় দেখা যায় স্টোনটা এক্সপালশন হয়ে যায়। যদি ভিউজে ক্রস করতে পারে, ইউরেথ্রা আমাদের অনেক বেশি ডায়ামিটার, সো সেই স্টোন ইউরেথ্রাতে বের হয়ে চলে আসবে, আমরা ধরে নিই। সো স্টোনের সাইজের উপর ডিপেন্ড করে। এটা হচ্ছে বলা হচ্ছে স্টোন মিলিমিটার, কত মিলিমিটার, 2 মিলিমিটার অর লেস হলে 8 দিনের মধ্যেই বলতেছে এটা হচ্ছে মিডিয়ান মিন যেগুলো আছে, 8 দিন বলা হচ্ছে, 8 দিনের মধ্যে স্টোন পাস করে যাবে, এবং অপারেশনের চান্স অনলি 3% লাগে। এর বেশি মানে 97% স্টোনই বের হয়ে যাবে। যদি 3 মিলিমিটার স্টোন হয়, ইউজুয়ালি 12 ডে লাগতে পারে, এবং 14% শুধু সার্জারি লাগে, বাকি 86% পেশেন্টই মেডিকেল এক্সপালসিভ থেরাপিতে ভালো হয়ে যায়। 4 to 6 মিলিমিটার স্টোন যদি হয়, তাদের ডে অফ পাসিং বলা হয় 22 ডেজ, এটা মিডিয়ান, এবং যদি পেশেন্টের 50% চান্স হচ্ছে অপারেশন লাগে, 50% বের হয়ে যাবে। এন্ড মোর দেন 6 মিলিমিটার স্টোন যদি হয়, তাদের পাস হওয়ার চান্স কম, এবং 99% অপারেশন লাগবে। তবে এইখানে একটা কথা আছে, আমরা অনেক সময় 1 সেন্টিমিটার পর্যন্ত স্টোনও দেখি বের হয়ে যায়, আবার অনেক সময় দেখা যায় 3-4 সেন্টিমিটারও বের হচ্ছে না। এটার একটা বড় কারণ হচ্ছে ফিজিক্যাল কনফিগারেশন। যদি স্টোনটা ইলংগেটেড হয়, তাহলে স্টোন পাস করে যাওয়ার চান্স থাকে। যদি স্টোনটা স্পাইকি হয়, বেকাতারা হয়, তাহলে কি হবে, আটকে যাবে। সো অনেক সময় ছোট স্টোনও বের হয় না, আবার অনেক সময় অনেক বড় স্টোন 6 মিলিমিটারের বড়টাও বের হয়ে যেতে পারে। সেটা স্টোনের সাইজ বা শেপের উপরে ডিপেন্ড করে। তো স্টোন কনফিগারেশন ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তবে কমনলি পরীক্ষায় তোমাদের জিজ্ঞেস করতে পারে কত মিলিমিটার স্টোন স্টোন তোমার প্রস্রাবের সাথে বের হয়ে যেত, মেডিকেল এক্সপালসিভে বের হয়ে যেত। মেডিকেল এক্সপালশন থেরাপিতে বলবা যে 6 মিলিমিটার অথবা তার নিচে যদি হয়, তাহলে দ্যার ইজ এ মোস্ট চান্স হচ্ছে স্টোন মেডিকেল এক্সপালশন থেরাপিতে। মেডিকেল এক্সপালশন থেরাপিতে আমরা কি দিচ্ছি, সিলোডোসিন দিচ্ছি, ফ্লুসেমাইড দিচ্ছি, এনএসাইড দিচ্ছি, এবং তার সাথে ইনফেকশন সাসপেক্ট হলে অ্যান্টিবায়োটিক আমরা কভারেজ করব। সো মেডিকেল এক্সপালসিভ থেরাপি দিলাম, দিয়ে কতদিন বসে থাকবো আমরা? অনন্তকাল তো বসে থাকা যাবে না। সো বলা হয় যে ইন অ্যাবসেন্স অফ ইনফেকশন অ্যান্ড উইথ কমপ্লিট অবস্ট্রাকশন, যদি পেশেন্টের কমপ্লিট অবস্ট্রাকশন না হয়, ইনফেকশন না থাকে, ডিটেক্টেবল রেনাল ড্যামেজ যদি না হয়, এবং প্রিভিয়াসলি নর্মাল কিডনি হয়, তাহলে আমরা পেশেন্টকে 4 সপ্তাহ পর্যন্ত ওয়েট করতে হবে। সো ওয়ান ক্যান গিভ দ্য পেশেন্ট টু 4 উইকস। আমরা বলে দিই 1 মাসের মতো ওয়েট করা যায়। 1 মাসের পরে যদি বের না হয়, তার চান্সটা কমে যায়। সো 4 উইকস ইজ দ্য ওয়ান অফ দ্য কাট অফ পয়েন্ট। সো আমরা মেডিকেল এক্সপালসিভ থেরাপিতে কি দিচ্ছি? আলফা ব্লকার, একটু আগে বললাম সিলোডোসিন ইজ দ্য গুড ড্রাগ। এছাড়া আমরা ট্যামসুলোসিনও দিতে পারি, তবে সিলোডোসিন আমরা চয়েস অফ ড্রাগ এখানে। কম্বিনেশন তুই ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আগে বলা হতো, রিসেন্ট বলতেছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার খুব বেশি কাজ করে না, নিফিডিপিন বা অ্যামলোডিপিন, বাট রিসেন্টলি বলতেছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের খুব বেশি ভ্যালু নাই। সো রিসেন্টলি আমরা এটা আর ইউজ করি না, যদিও বইয়ে লেখা আছে দ্যাটস ওয়াই তোমাদের ক্যালসিয়াম চ্যানেল ব্লকারটা দেওয়া হয়েছে। তার সাথে এটেসাইড পেইন কমানোর জন্য, এনকারেজ হাইড্রেশন, যে ফ্লুইড বেশি করে খাবো, তার সাথে ফ্লুসেমাইড দেওয়া হয়। আস্ক পেশেন্ট টু স্ট্রেইন দেয়ার ইউরিন অ্যান্ড ক্যাচ অ্যান্ড সাবমিট দি স্টোন ফর অ্যানালাইসিস। বলা হয় যে পেশেন্টকে যে লাফালাফি করবে, খুব চাপ দিয়ে প্রস্রাব করবে, এবং সে প্রস্রাবের সময় সে একটা ছাকনির মধ্যে প্রস্রাব করতে বলি আমরা। কমোডের মধ্যে প্রস্রাব করে স্টোনটা বের হয়ে কমোডে পড়ে যাবে, সে আর পাবে না। এর জন্য আমরা বলি ছাকনির মধ্যে প্রস্রাব করবেন, স্টোনটা ক্যাচ করবেন, এবং সেই স্টোনটা অ্যানালাইসিস করতে পারলে সুবিধা হচ্ছে তার রিকারেন্স স্টোন, যেহেতু একবার স্টোন হলে তার ফার্দার আবার স্টোন হওয়ার চান্স থাকে, অ্যানালাইসিস করে আমরা টাইপটা বের করতে পারলে সেভাবে তাকে মেজার দিতে পারবো। কোন কোন ক্ষেত্রে স্টোন রিকারি, একটু আগে আমি বললাম যে তুমি তোমার সার্জারিতে তুমি ইন্টার্ন করছো বা ডাক্তার হয়ে গেছো, তোমার সার্জারিতে তোমার ইমার্জেন্সিতে আসছে, তুমি দেখলা আল্ট্রাসাউন্ড স্টোন, কখন তোমার আর্জেন্ট ইন্টারভেনশন লাগবে? অবস্ট্রাক্টেড আপার পার্ট উইথ ইনফেকশন, পেশেন্টের দেখালো আপার ইউটার মানে ইউরোটারের মধ্যে একটা স্টোন, বা পিউজিতে একটা স্টোন, বা ভিউজিতে আসছে, উপরের দিকে হাইড্রোনেফ্রোসিসের সাথে পেশেন্টের সিভিয়ার ফিভার আছে, কাঁপুনি দিয়ে জ্বর আসতেছে, ডব্লিউবিসি খুব বেড়ে গেছে, সাইন অফ ইউটিআই আছে, তখনই আমাদের ইমিডিয়েট ইন্টারভেনশন লাগতে পারে। ইমপেন্ডিং রেনাল ডিটোরেশন, ওই যে বললাম যে দুই পাশের কিডনির ইউরেটারে বা পিউজেতে তোমার স্টোন ইম্প্যাক্টেড হয়েছে, অথবা একটা কিডনি আছে তার সেখানে ইম্প্যাক্টেড হয়ে গেছে, কিডনির রেনাল ফেলিউর দিকে চলে যাচ্ছে। পেইন রিফ্লেক্টর টু অ্যানালজেসিস, পেশেন্টের এতই ব্যথা কোনো অ্যানালজেসিকে কাজ করতেছে না। অ্যান্ড
ইনট্রাক্টেবল নসিয়া ভমিটিং, পেশেন্ট সমানে বমি করেই যাচ্ছে, পেশেন্ট খারাপ হয়ে যাচ্ছে, তখনই আমরা তাড়াতাড়ি অবস্ট্রাকশনটা রিলিভ করি। আর এইসব সিচুয়েশনের বাইরে যদি হয় তাহলে আমরা ইমিডিয়েটলি পেশেন্ট ম্যানেজ করে পরবর্তী ডেফিনিট ট্রিটমেন্টে যাই। এইসব ক্ষেত্রে আমরা সবসময় যে কাজটা করি, ডাবল যে স্টেন্ট একটা প্লেসমেন্ট করে দিই ইউরেটারের মধ্যে, ফলে অবস্ট্রাকশন রিলিভ হয়, ইমিডিয়েট সলভ হয়ে গেল, পরবর্তীতে ডেফিনিট ট্রিটমেন্টে আমরা ঢুকি। ম্যানেজমেন্ট, তাহলে অ্যাকিউট সেটিং তোমার এইসব ক্ষেত্রে তোমাকে কি দিতে হবে, বললাম যে ম্যানেজমেন্ট করতে হবে তোমাকে। এখানে বলা সিচুয়েশন স্টোনটিকার আর্জেন্ট ইন্টারভেনশন, যে সব ক্ষেত্রে তোমার এইসব ক্ষেত্রে আমরা কি করব, কি আর্জেন্ট ইন্টারভেনশন, এইটা হচ্ছে সেই আর্জেন্ট ইন্টারভেনশন। প্লেসমেন্ট অফ ইউরেটারাল স্টোন, যেটা আমরা ডাবল জি স্টেন্ট আর পারকিউটারাস নেফ্রোস্টমি, যদি পিছন দিয়ে কিডনিকে আমরা স্কিন থেকে একটা ফুটা করে দিয়ে রিলিভ করে দিলাম অবস্ট্রাকশনটা, তাহলে আমাদের যে কোনো ভাবে সেটা হতে পারে ইন্টারনাল ড্রেনেজ অথবা এক্সটার্নাল ড্রেনেজ। পারকিউটারাস নেফ্রোস্টমি হচ্ছে এক্সটার্নাল ড্রেনেজ আর ইউরেটারাল স্টেনটা হচ্ছে ইন্টারনাল ড্রেনেজ। অনেক সময় দেখা যায় এত ইম্প্যাক্টেড স্টোন হচ্ছে যে ইউরেটার স্টোনটাকে আমরা পুশ ব্যাক করতে পারছি না কিডনিতে, সেই ক্ষেত্রে আমরা এক্সটার্নাল ড্রেনেজ করি। এক্সটার্নাল ড্রেনেজ আমরা সহজে করতে চাই না, কারণ পেশেন্টের জন্য এটা একটা বদারসাম কন্ডিশন, একটা নল নিয়ে ঘোরা, পেশেন্ট খুবই বিরক্ত হয়। সো আমরা ইন্টারনাল ডাইভারশন বেশি চেষ্টা করি, যদি ফেল হয় তাহলে আমরা এক্সটার্নাল ডাইভারশনে যাচ্ছি। Does not involve breaking of the stone as bacteria are often housed with the stone and could be worsen the urosepsis। যে বললাম যে আমি ইমিডিয়েটলি হচ্ছে অবস্ট্রাকশন রিলিভ করব, কিন্তু ডেফিনিট ট্রিটমেন্টে যাই না। কারণ কি, যদি আমরা স্টোনটাকে তখনই আমরা ভাঙার চেষ্টা করি, তাহলে কি হবে, তার এমনি ইউরোসেপসিস হয়ে যাচ্ছে, স্টোনের মধ্যে প্রচুর ব্যাকটেরিয়া আছে, সেগুলো আরো ছড়াই গিয়ে ব্লাডের মধ্যে কি ইউরোসেপসিস হবে, পেশেন্ট মে ডাই, সেপ্টিসেমিক শকে চলে যেতে পারে। সো ইমিডিয়েট ম্যানেজমেন্ট হচ্ছে আমাকে অবস্ট্রাকশনটাই শুধু ম্যানেজ করতে হবে, সেটা আইদার ইন্টারনাল ডাইভারশন অথবা এক্সটার্নাল ডাইভারশন করে, পরবর্তীতে পেশেন্ট যখন সেটেল হবে, ইনফেকশন ক্লিয়ার হয়ে যাবে, তখন হচ্ছে পেশেন্টকে আমরা ডেফিনিট ট্রিটমেন্টে যাব। সো হোয়াট আর দ্য ট্রিটমেন্ট মডালিটি, কি কি ট্রিটমেন্ট মডালিটি হতে পারে রেনাল ইউরেটারাল ক্যালকুলাসে, আমরা কি কি মডালিটি আমাদের আছে। এক নম্বর হচ্ছে ওরাল স্টোন রেজুলেশন। ওই যে আমরা বলেছিলাম ইউরিক অ্যাসিড স্টোনটা আমরা যদি পেশেন্টকে অ্যালকালাইজেশন করে দিই, অ্যাসিডিক ইউরিন না হয়, অ্যালকালাইজেশন করলে অনেক সময় ছোট স্টোন ডিজলভ হতে, স্পেসিফিক টু ইউরিক অ্যাসিড স্টোন 5 to 10% ইউরিনারি ক্যালকুলাই থাকে, ক্যান বি ম্যানেজ উইথ অ্যালকালাইজেশন। হ্যাঁ, পটাশিয়াম সাইট্রেট দিলেই পেশেন্টের ইউরিন অ্যালকালাইজেশন হয় এবং ছোট স্টোন হলে ডিজলভ হয়ে যেতে পারে। সো 5 to 10% অফ অল ইউরিনারি ক্যালকুলাই থাকে হচ্ছে ইউরিক অ্যাসিড, এবং সেটাই শুধু এই ওরাল স্টোন ডিজলিউশন দিয়ে হতে পারে। আর বাকি কোনোটাতে অনেক সময় দেখবা যে পেশেন্টকে এসে বলে যে হোমিওপ্যাথি খেয়ে ভালো হয়ে গেছে, আসলে সেখানে কিছুই না, হোমিওপ্যাথি কিছুই না। এটা অনেক সময় দেখা যায় তারা একটু ইউরিন অ্যালকালাইজেশন করে দেয়, সেক্ষেত্রে 5 to 10% চান্স থাকে রেজলিউশন হওয়ার। আর কিছু ইউরেটারে আছে ছোট স্টোন, সেই স্টোন অটোমেটিক বের হয়ে যেত, সেটাই তারা বের করে বলে যে হোমিওপ্যাথির মাধ্যমে ভালো করে ফেলছি। সো দিস আর দ্য স্টোন যেটা আমরা ডিজলভ করতে পারি, আর বাকিগুলো ডিজলভ করা সম্ভব না। তাহলে ডিজলভ করা সম্ভব না হলে আমাদের কি কি অপশন আছে? অপশনের মধ্যে এক নম্বর হচ্ছে নন ইনভেসিভ। আমরা প্রথমে নন ইনভেসিভ সবসময় চিন্তা করি যে ভিতরে ঢুকতে হচ্ছে না, সেটা হচ্ছে ইএসডব্লিউ, এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ লিথোট্রিপসি। ইএসডব্লিউ কোথায় করি আমরা? রেডিও পেক। এক নম্বর হচ্ছে স্টোন শুড বি রেডিও পেক, কারণ হচ্ছে রেডিও পেক যদি না হয় তাহলে আমি কোথায় যে শক ওয়েভটা দিব সেটাই তো বুঝতে পারবো না, কারণ আমরা এক্সট্রা কর্পোরিয়াল ইএসডব্লিউ মেশিনের মধ্যে একটা সিআর্ম থাকে, সিআর্ম দিয়ে আমরা মানে সিআর্ম মানে হচ্ছে ফ্লুরোস্কোপি থাকে, সেখানে স্টোনটাকে আগে লোকেট করে সেই বরাবর শক ওয়েভটা দেওয়া হয়। যদি স্টোন যদি রেডিও লুসেন্টি হয় সেখানে তো স্টোন লোকেট করা যাবে না, সো শক ওয়েভ দেওয়া সম্ভব না। সো এক নম্বর কাজ হচ্ছে রেডিও পেক স্টোন হতে হবে, এবং স্টোনের সাইজ মাস্ট বি লেস দ্যান 2 সেন্টিমিটার, হচ্ছে রেনাল স্টোন। আর ইউরেটারে হলে লেস দেন 1 সেন্টিমিটার, এর বড় হলে আমরা কখনোই ইএসডব্লিউএল দেই না, কারণ দিলে পেশেন্টের স্টোন তো ফ্র্যাগমেন্ট হবেই না, তার চেয়ে বরং রেনাল ইনজুরি বা ইউরেটারি ইনজুরি বেশি হবে। অ্যাডভান্স হচ্ছে নন ইনভেসিভ বা মিনিমাল ইনভেসিভ বলি, আউট পেশেন্ট প্রসিডিউর হিসেবে চলে যায়, ভর্তি লাগে না, শক দিয়ে চলে গেল। লিমিটেশন রিকোয়ার স্পন্টেনিয়াস প্যাসেজ, আমরা যে স্টোনটা গুঁড়া হলো কিডনি বা ইউরেটার, এটাকে তোমার ইউরেটার দিয়েই তো বের হতে হবে, এটা তো অন্য কোথাও এটা ইভাপোরেট করার কোনো স্কোপ নাই। সো এই গুঁড়াগুলি তোমার ইউরেটার দিয়ে বের হয়ে প্রস্রাবের সাথে বের হবে, সেই ক্ষেত্রে অনেক সময় কিছু সমস্যা তৈরি হয়, সেটা আমরা আসতেছি। অ্যান্ড লেস ইফেক্টিভ পেশেন্ট উইথ মরবিড রবিসি, যদি মোটা মানুষ হয় অথবা হার্ড স্টোন হয় তখন এটা অনেক সময় ভাঙতে পারে না, কারণ অবিস পেশেন্টের সেই পরিমাণে শক ওয়েভ যাওয়া অনেক সময় কঠিন হয়ে যায়। সো কি হতে পারে যখন শক ওয়েভ দেয়? স্কিনিক অ্যাইমোসিস হতে পারে, পেরিনেফ্রিক হেমাটোমা হতে পারে, ইউরেটারাল অবস্ট্রাকশন বা স্টোনের যে স্টোনগুলি যেগুলি ভাঙা গুঁড়া ছিল সেগুলো ইউরেটারতে বেরোতে গিয়ে স্টোনের ইউরেটার বন্ধ করে দিতে পারে, এবং স্টোনে যেহেতু ইনফেকশন থাকে, ব্যাকটেরিয়া থাকে, সেখান থেকে সেপসিস ডেভেলপ করতে পারে। সো দিস আর দ্য ইএসডব্লিউ এর সুবিধা অসুবিধা এবং কখন দেওয়া হয়, এটা আমরা এই
টেবিলের মধ্যে দেখাচ্ছি। দিস ইজ দ্য ইএসডব্লিউএল। এরকম একটা ইএসডব্লিউ মেশিন থাকে। এটা হচ্ছে একটা ওটি টেবিলের মতন। সেই টেবিলটা হচ্ছে ফ্লুরোস্কোপিতে কম্পিটেবল, কারণ সব টেবিল মেটাল থাকলে সেখানে ফ্লুরোস্কোপি করা যাবে না। দেয়ার ইজ এ ফ্লুরোস্কোপি মেশিন, এবং এখান থেকে একটা শকওয়েভ আসে এবং নিচে ওয়াটার বাথ থাকে। সেভাবে হচ্ছে এরকম শকওয়েভ আসবে। এই যে স্টোন গুলো আছে, এই স্টোন গুলো শকওয়েভ দিয়ে গুঁড়া গুঁড়া করে এরকম গুঁড়া গুঁড়া করে ইউরেটার দিয়ে বের হয়ে আসবে। দিস ইজ দ্য ইএসডব্লিউএল। পেশেন্ট কোনো কাটা ছেঁড়া ছাড়াই ইএসডব্লিউএল বের হতে পারে। তবে সেক্ষেত্রে রেনাল স্টোন হতে হবে 2 সেন্টিমিটার নিচে, আর ইউরেটারের স্টোন হতে হবে 1 সেন্টিমিটার নিচে। দিস ইজ দ্য ইউআরএস, ইউরেটারোনেরোস্কোপি। ইউরেটারোনেরোস্কোপি এখন সবচেয়ে বেশি প্রমিসিং বলা হচ্ছে। এখানে 2 টাইপের, আগে ছিল 3 টাইপ, রিজিড, সেমি রিজিড, ফ্লেক্সিবল। এখন আর রিজিড ইউজ করা হয় না। আমরা যেটা আমাদের হাসপাতাল বা কমনলি ইউজ করি দ্যাট ইজ সেমি রিজিড, অ্যান্ড ফ্লেক্সিবল আছে। ফ্লেক্সিবল আমাদের দেশেও আছে, সেটা হচ্ছে প্রাইভেট কিছু কর্পোরেট হসপিটালে, কারণ ইটস ভেরি এক্সপেন্সিভ। কারণ এটার দেখা যায় একটা ফ্লেক্সিবল ইউআরএস এর দাম, ইউরেটারোনেরোস্কোপের দাম পড়ে প্রায় 15-20 লাখ 30 লাখ টাকা, এবং সেখানে হয়তো 100 কেস করা যাবে। সো লাইফ স্পেন দেখা গেল 100টার বেশি কেস করা যাচ্ছে না, ফলে প্রতিটা কেসে তোমাকে টাকা হিসাব করলে দেখা যায় অনেক। এবং তার সাথে ফ্লেক্সিবলের সাথে অবশ্যই লেজার, কখনোই অন লেজার ছাড়া কাজ করা যায় না। এর জন্য গভর্নমেন্ট সেটিং এ ফ্লেক্সিবল নাই, এগুলো কিছু প্রাইভেট সেটিং এ আছে, এবং বাইরের দেশে গভর্নমেন্ট প্রাইভেট সব জায়গায় আছে। আমাদের হচ্ছে গরিব দেশে আমরা সেমি রিজিডতে দিয়ে বেশি কাজ করি। ফ্লেক্সিবলের সুবিধা হচ্ছে এই ফ্লেক্সিবল দিয়ে আমরা একবারে কিডনির ক্যালিক্স পর্যন্ত যেতে পারি, বাট সেমি রিজিড দিয়ে আমরা মিড ইউরেটারের উপর উঠতে পারি না। যদিও আমরা খুব লো, এখন খুব চিকন একটা 6 ফ্রেঞ্চের পাওয়া যায়, সেটা দিয়ে আমরা আপার ইউরেটারেও যাই, কিন্তু আইডিয়ালি বলা হয় যে আপার ইউরেটার সেমি রিজিড না যাওয়াই ভালো, না হলে ইউরেটার ইনজুরি হয়ে যেতে পারে, ইউরেটার এভালশন হয়ে যেতে পারে। আর ফ্লেক্সিবল দিয়ে আমরা যেটা করতে পারি, কিডনির ক্যালিক্স পর্যন্ত চলে যেতে পারি। সো ট্রিটমেন্ট ইউরেটার ইউআরএস দিয়ে আমরা কি করি, ইউরেটারাল স্টোন যেটা যে সাইজেরই হোক সেই স্টোন আমরা ব্রেক ডাউন করতে পারি ইউআরএস দিয়ে, ছোট বড়। আর রেনাল স্টোন যদি লেস দেন 2 সেন্টিমিটার হয়, সেটা আমরা ফ্লেক্সিবল দিয়ে আমরা গুঁড়া গুঁড়া করে ফেলতে পারি। অ্যাডভান্টেজ হচ্ছে ডেফিনিট প্রসিডিউর, এবং এটা আউট পেশেন্ট হিসেবেও করা যেতে পারে। অ্যান্ড লিমিটেশনের মধ্যে ডিফিকাল্ট টু ক্লিয়ার ফ্রেগমেন্ট অনেক সময় ছোট ছোট ফ্রেগমেন্ট যেটা ইএসডব্লিউ এর মতন এখানেও আটকে থাকতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ওয়াশ দিয়ে নিয়ে আসি, এটা খুব বড় সমস্যা না। এবং সমস্যা আরেকটা যেটা হয়, এটা ইউরেটারাল স্টেন্ট দিতে হয়, একটা যে ডাবল যে স্টেন্ট বলছিলাম, স্টেন্ট দিয়ে রাখতে হয়, কারণ যে গুঁড়াগুলি বের হওয়ার জন্য স্টেন্টটা লাগে। কমপ্লিকেশনের মধ্যে ইউরেটারাল ইনজুরি, আমরা যদি খুব ঠেসে টুসে চিকন ইউরেটারের মধ্যে ঠেসে সেমি রিজিড ঢুকাইতে চাই, তখন দেখা যায় ইউরেটার এভালশন হয়ে যেতে পারে। অনেক সময় দেখা যায় লেজার যদি ইউরেটার ওয়ালের মধ্যে লাগে, তাহলে আমাদের এখানে যেটা হতে পারে ইউরেটার স্ট্রাকচার হতে পারে, অথবা আমরা নিউমেটিক দিয়ে বেশি ইউরেটারের ওয়ালের মধ্যে ইনজুরি করলে স্ট্রাকচার হতে পারে, এন্ড স্টোন ফ্রেগমেন্টেশনের জন্য সেপসিস ডেভেলপ করতে পারে। সো দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রমিসিং, এখনকার বলতেছে যে ছোট স্টোনের জন্য বেস্ট ওয়ান ইজ দ্য ইউরেটারোনেরোস্কোপি। এটা হচ্ছে ফ্লেক্সিবল এরকম। ফ্লেক্সিবল মানে এটা নাড়াচাড়া করা যায়, দেখো কিডনির ভিতরেও চলে যাওয়া যাচ্ছে, এখানে স্টোন আমরা ফ্রেগমেন্ট করে নিয়ে আসতে পারি, আবার ইউরেটারের মধ্যে থাকলেও করতে পারি। দিস ইজ দ্য ফ্লেক্সিবল। আর রিজিডটা আমাদের হসপিটালেই আছে, তোমরা যখন ইন্টারনেটে যাবা তখন দেখবা আমরা সেমি রিজিড দিয়ে কাজ করছি। পিসিএনএল, যেটা রেনাল স্টোন, যত বড় স্টোনই হোক সেটার জন্য এখন আমরা স্টোন আর রেনাল স্টোন আমরা এখন আর কাটতে চাই না, আমরা চাই পিসিএনএল, মিনিমাম এক্সেস সার্জারির মাধ্যমে আমরা পিছনের দিকে একটা ফুটো করে স্টোনটাকে ফ্রেগমেন্ট করে বের করতে চাই। সেটা স্টোন যত বড়ই হোক, এভরিথিং সব, ইভেন পেশেন্টের যদি এক কনজেনিটাল অ্যানোমালি থাকে, সেখানেও পিসিএনএল করে স্টোনটা বের করা খুব সম্ভব। সো পিসিএনএল হচ্ছে মেইন স্টে এখন বড় স্টোনের জন্য। দিস ইজ দ্য মেইন স্টে অফ ট্রিটমেন্ট অফ দ্য রেনাল স্টোন or upper uretary stone. So treatment of PCNL কে আমরা বলি পারকিউটাস নেফ্রোলিথোটমি। রেনাল স্টোন মোর দেন 2 সেন্টিমিটার, লেস দেন 2 সেন্টিমিটার হলে আমরা আরআইআরএস দিয়ে করব, আর বড় স্টোন হলে 2 সেন্টিমিটার উপরে হলে আমরা পিসিএনএল, অথবা প্রক্সিমাল ইউরেটারে যদি স্টোন থাকে উপরের দিকে আপার ইউরেটারে, সেটা যদি মোর দেন 1 সেন্টিমিটার হয়, তাহলে আমরা এটাকে পুশব্যাক করে কিডনিতে পাঠিয়ে দিয়ে আমরা পিসিএনএল করতে পারি। অথবা পিউজের দিকে যদি থাকে, তাহলে আর পুশব্যাক লাগে না, সরাসরি আমরা কিডনি দিয়ে ঢুকে পিউজে ক্রাশ করে ভেঙে নিয়ে আসতে পারি। অ্যাডভান্টেজ হচ্ছে ডেফিনিট, এটাতে একবার ফাইনাল সমস্ত স্টোন পুরোটাই গুঁড়া করে বের করে নিয়ে আসি। লিমিটেশন হচ্ছে মোর ইনভেসিভ, যেহেতু আমাদের ছিদ্র করতে হয়, পিছন দিয়ে আমরা পিসিএন এর মতন পারকিউটাস নেফ্রোস্টমি করে সেখানে ঢুকতে হয়, যেহেতু ঢুকতে হয় এবং সেখানে কিডনির ভিতর দিয়ে আমরা যাই, সো দেয়ার ইজ এ চান্স অফ মরবিডিটি, কিডনি ইনফেকশন, হেমাচুরিয়ার একটা রিস্ক থেকেই যায়। কমপ্লিকেশনের মধ্যে ব্লিডিং মেইন কমপ্লিকেশন, এছাড়া কালেক্টিং সিস্টেম ইনজুরি হতে পারে। অনেক সময় দেখা যায় কারো কারো কোলন থাকতে পারে কিডনির পিছনে, সেই ক্ষেত্রে দেখা যায় গাটেও ইনজুরি হওয়ার রিস্ক থাকে। সো পিসিএন ইজ দ্য মেইন রেনাল বড় স্টোনের জন্য পিসিএন সবচেয়ে ভালো এবং কার্যকরী উপায়।
কিভাবে করি? পেশেন্টকে সুপাইন পজিশনে, সরি, প্রন পজিশনে পেশেন্টকে শোয়াই দিয়ে আমরা এখান থেকে যেরকম নেফ্রোস্কোপ ঢুকাই স্কিনের ভিতর দিয়ে, কিডনির ভিতর দিয়ে, এই স্টোনটাকে আমরা গুঁড়া করে নিয়ে আসি। এই স্টোন গুঁড়া করার জন্য আমরা বিভিন্ন রকম হাইড্রোইলেকট্রিক প্রেসার ইউজ করতে পারি, আমরা নিউমেটিক প্রেসার ইউজ করতে পারি, আমরা লেজার ইউজ করতে পারি। তবে আমরা বেশি ইউজ করি নিউমেটিক। এটা খরচ কম, তেমন বড় সিটিং লাগে না এবং অনেক ইউজ করা যায়। লেজার ইজ ভেরি গুড, বাট লেজার হচ্ছে খুব বড় স্টোন ভাঙতে পারে না। ছোট স্টোন হলে লেজার ইজ গুড এবং লেজারের খরচ অনেক বেশি, দ্যাটস ওয়াই আমরা নিউমেটিক ইজ দ্য প্রেফারেবল। এছাড়া আল্ট্রাসনিক একটা আছে, আল্ট্রাসনিকটা আরো ভালো। আল্ট্রাসনিক এক্সপেন্সিভ হওয়াতে আমরা নিউমেটিকটাই বেশি ইউজ করি। সো এইভাবে আমরা পিছন দিয়ে পেশেন্টের প্রন পজিশনে ছিদ্র করে পিসিএন করে কিডনির ভিতরে ঢুকি, ক্যালেক্সের মধ্যে দিয়ে গিয়ে আমরা পেশেন্টের স্টোনটাকে ক্রাশ করে নিয়েছি। দিস ইজ দ্য পিসিএনএল। আর এছাড়া কি থাকতে পারে? ওপেন সার্জারি করতে পারি, ল্যাপারোস্কোপিক্যালি করতে পারি, অ্যান্ড রোবোটিক সার্জারি করতে পারি। ওয়েস্টার্ন কান্ট্রিতে এখন, ইভেন পাশের দেশ ইন্ডিয়াতে ওরা প্রচুর রোবট নিয়ে আসছে, রোবোটিক সার্জারি ওরা করতে পারে এবং রোবোটিক সার্জারি ইজ ভেরি এক্সপেন্সিভ। এটা ওয়ান টাইপ অফ ল্যাপারোস্কোপিক সার্জারি। যারা ল্যাপারোস্কোপি করি আমরা, তারাই আলটিমেটলি রোবট থাকলে রোবটটাকে করা যায়। রোবটের সুবিধা ল্যাপারোস্কোপির উপরে সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। আমরা ল্যাপারোস্কোপির যে ইনস্ট্রুমেন্টগুলো থাকে সেগুলো রিজিড, এগুলোকে আমরা খুব বেশি নাড়াইতে পারি না। কিন্তু রোবোটিক সার্জারিতে এই একই ইনস্ট্রুমেন্ট অনেক হিঞ্জ করা থাকে। হিঞ্জ থাকার জন্য এটা 180 ডিগ্রি 360 ডিগ্রি পর্যন্ত রোটেট করতে পারে। অ্যান্ড 2 নম্বর হচ্ছে রোবটে প্রিসাইসলি, আমরা যেমন আমাদের হেডে যে ডেক্সটারিটি থাকে, কিছুটা হাতে মানুষের এদিক সেদিক হতে পারে, রোবটের সুবিধা হচ্ছে মানুষই চালাবে কিন্তু তারা মিলিমিটার বাই মিলিমিটার হিসাব করতে পারে। এবং যেসব জায়গা ইনঅ্যাক্সেসিবল, যেমন পেলভিসের মধ্যে ল্যাপারোস্কোপি নিয়ে ঢোকা একটু কঠিন হয়, খুব অ্যাঙ্গেলেশন লাগে, সেখানে রোবট ইজ ভেরি গুড সার্জারি। সো ওপেন সার্জারি করা যেতে পারে স্টোনের জন্য, ল্যাপারোস্কোপি আর রোবোটিক সার্জারি করা যেতে পারে। কি কি ওপেন সার্জারি করতে পারি? কিডনি কেটে যদি আমরা স্টোন বের করতে হয় সেটাকে আমরা বলি নেফ্রোলিথোটমি। এটাকে আরেকটা আছে অ্যানাট্রোপিক নেফ্রোলিথোটমি, সেটা আমরা কিডনির ভাস্কুলারিটি ক্ল্যাম্প করে তারপর কিডনিকে 2 ভাগ করে স্টোন বের করে নিয়ে আসি, তখন বলি অ্যানাট্রোপিক। সো দিস ইজ নেফ্রোলিথোটমি। পেলভিস দিয়ে যদি কেটে স্টোন বের করি সেটাকে আমরা বলি পাইলোলিথোটমি। আর ইউরেটার থেকে স্টোন বের করে কেটে বের করে ইউরেটারোলিথোটমি। কখন করি? লার্জার স্টেগহর্নিস ক্যালকুলাস, যদিও আমরা পেসিয়ারেল এখন লার্জার করে দিই আর ওপেন করি না। স্টোন ডিফ্রিক্টরিতে কনভেনশনাল মিনিমাল ইনভেসিভ অপশন, পেশেন্ট উইথ অ্যানাটমিক লিমিটেশন প্রিভেলিং মিনিমাল, বুঝলি অ্যানাটমিক লিমিটেশন। কিন্তু পিসিএনএল এখন অ্যানাটমিক লিমিটেশন, যাদের কনজিটাল অ্যাবনর্মালিটি তাদেরও পিসিএনএল করা যায়। অ্যাডভান্সেস হচ্ছে স্টোন রিমুভ ক্যান বি ডান concomitantly with repair of anatomic defects such as PUJ obstruction। এখন দেখা গেল একটা পেশেন্টের PUJ obstruction, pelvic জানা obstructionও আছে, আবার স্টোনও আছে। সেক্ষেত্রে ওপেন সার্জারি একটা সুবিধা, কারণ আমি একসাথে PUJ obstructionটাও কারেকশন করে আসলাম, স্টোনটাকেও বের করে আসলাম। তখন আমরা খুব ওপেন সার্জারি বেশি প্রেফার করি, অথবা রোবোটিক অথবা ল্যাপারোস্কোপি। এখন আসি আমরা লোকেশন স্পেসিফিক ট্রিটমেন্ট। আমরা জেনারেল কিডনি এবং ইউরেটারের কথা বললাম, এখন প্রত্যেকটাকে আমরা ইন্ডিভিজুয়াল সাইট অনুসারে আমরা যদি একটা টেবিল তৈরি করি তাহলে কি হবে? যে কোনো স্টোন, সেটা যে কোনো সাইজের, যে কিডনির যে কোনো জায়গায় থাকলে লেস দেন 2 সেন্টিমিটার যদি হয় ইএসডব্লিউ আমরা করব। যদি এটা রেনাল স্টোনের ক্ষেত্রে বলছি, আমি কিডনি স্টোনের ক্ষেত্রে 2 সেন্টিমিটার যদি লেস দেন হয় তাহলে ইএসডব্লিউএল। যদি স্ট্যাগ হর্ন ক্যালকুলাস হয়, লোয়ার পোলে যদি স্টোন হয়, কারণ লোয়ার পোলের স্টোন হলে আমরা ইএসডব্লিউ ছিল 1 সেন্টিমিটার হলেও ইএসডব্লিউএল করি না, কারণ লোয়ার পোল থেকে আমরা জানি লোয়ার পোলের ক্যালেক্স উল্টার দিকে এরকম করে ঘুরে গুড়াগুলি বের হবে না, লোয়ার পোলেই পড়ে থাকবে, কারণ লোয়ার পোল অফ কিডনি হচ্ছে ডিপেন্ডেন্ট পার্ট, পেলভিস হচ্ছে উপরে। সেক্ষেত্রে ইএসডব্লিউএল করে এখানে আমি গুড়া করলাম, সেই পাথরগুলি সব রয়ে গেল, কোনোটাই ওয়াশ আউট হলো না, তাহলে আবারও পাথর হবে। এর জন্য লোয়ার পোলার বা লোয়ার ক্যালিক্সের যদি স্টোন থাকে সেটা ইএসডব্লিউএল আমরা করি না। আপার ক্যালিক্স হলে, মিডল ক্যালিক্স হলে, পেলভিস হলে আমরা ইএসডব্লিউএল করি লেস দেন 2 সেন্টিমিটার। তাহলে মোর দেন 2 সেন্টিমিটার বা স্ট্যাগহর্ন ক্যালকুলার, লোয়ার পোলার বা লোয়ার ক্যালিসিয়াল স্টোন অ্যান্ড সিস্টিন যদি থাকে, সিস্টিন গুলো সাধারণত খুব হার্ড স্টোন হয়, এটা ভাঙা যায় না, ইএসডব্লিউ, এগুলিতে আমরা পিসিএনএল ইজ দ্য বেস্ট অপশন। ইউআরএস আমরা আরআইআরএস কখন করতেছি? পেশেন্ট হু ফেল টু ইএসডব্লিউএল থেরাপি আর নট গুড ফর ক্যান্ডিফার পেশেন্ট। দেখা গেল স্টোন আসছে কিডনির মধ্যে 2 সেন্টিমিটার লোয়ার পোলে আসছে, সেটা আমরা আরআইআরএস দিয়ে করতে পারি। অথবা দেখা গেল পেশেন্টের খুব অবিস পেশেন্ট, সেই পেশেন্টে আমরা ইএসডব্লিউএল করে বের করতে পারবো না, তখন আমরা আরআইআরএস এর দিকে প্রেফার করি। আর থাকতেছে ওপেন সার্জারি। ওপেন সার্জারি কখন থাকতেছে? যখন স্ট্যাগহর্ন ক্যালকুলাস আছে উইথ লিমিটেড ফ্যাসিলিটি, আমার কাছে পিসিএনএল এর ফ্যাসিলিটিস নাই, আরআইআরএস এর কিছুই নাই, তখন আমার কি করতে হবে? ওপেন সার্জারি করতে হবে। সো ওপেন সার্জারি রিজার্ভ ফর দ্য স্যালভেজ অপারেশন, মানে যেখানে আমার কোনো সেটিংস নাই, সেই সব ক্ষেত্রে আমরা ওপেন সার্জারি প্রেফার করি। প্রক্সিমাল অ্যান্ড মিড ইউরেটারাল স্টোন। তো প্রক্সিমাল আমি বলেছিলাম কোন জায়গাটা? স্যাক্রোআইলেক জয়েন্টের
উপরে যেটা, আর স্যাক্রোইলেক জয়েন্টের আপার পার্ট থেকে লোয়ার পার্ট পর্যন্ত যেটা, সেটা হচ্ছে মিড ইউরেটার। চলো মানে লোয়ার এন্ড অফ দ্য স্যাক্রোইলেক জয়েন্টের উপর থেকে যতটুকু লম্বা ইউরেটার আছে পুরোটাই আমরা কি করতে পারি, ইএসডব্লিউএল করতে পারি অথবা ইউআরএস করতে পারি, যে ফ্লেক্সিবল যেটা, সেটা হচ্ছে সবচেয়ে ভালো অপশন। তার মধ্যে আরআইআরএস ইজ দ্য গুড, কারণ ইএসডব্লিউএল হ্যাজ এ লো সাকসেস রেট। যখন দেখা যাবে ইউরেটারের আমাদের ভার্টিব্রাল যে ট্রান্সভার্স প্রসেস আছে, ট্রান্সভার্স প্রসেস বরাবর যদি কোনো একটা স্টোন থাকে, তাহলে আমরা যখন শকওয়েভ দিব, তাহলে কি হবে, সেই শকওয়েভটা স্টোনে যতটুকু পড়বে ট্রান্সভার্স প্রসেসেও পড়বে, তখন সিভিয়ার পেইন হয়, ট্রান্সভার্স প্রসেস ইনজুরি হতে পারে। সেসব ক্ষেত্রে কোনোভাবে আমরা ইএসডব্লিউএল করতে পারি না। এর জন্য দেখা যাচ্ছে সাকসেস রেট অনেক সময় কমে যায়। সো আর ইউআরএস ইজ দ্য ফ্লেক্সিবল ইউআরএস ইজ দ্য ওয়ান অফ দ্য মেইন স্টেপ ফর দ্য মিড অ্যান্ড আপার ইউরেটারের ক্যালকুলার জন্য। অ্যান্ড ওপেন সার্জারি, যেখানে এগুলি কিছুই নাই সেখানে ওপেন সার্জারি আমরা নেক্সট অপশন। ডিস্টাল ইউরেটার মানে হচ্ছে স্যাক্রোইলেক জয়েন্টের নিচ থেকে ভিউজ পর্যন্ত। ইউআরএস সেটা সেমি রিজিড দিয়েই করা যায়, একবার স্ট্রেট ফরওয়ার্ড, খুব সহজ। আমরা চলে যাই ইউরেটারের ভিউজে দিয়ে, ভেসিকুলেটিক জাংশন দিয়ে আমরা ইউরেটারের মধ্যে ঢুকে যাই, ঢুকে গিয়ে স্টোনকে ফ্রেগমেন্টেশন করি। এটা টেকনিক্যালি স্ট্রেট ফরওয়ার্ড ইউজিং রিজিড অর সেমি রিজিড এন্ডোস্কোপ। এখন আর রিজিড করে না, সেমি রিজিড আমরা ইউজ করি। অ্যান্ড সাকসেস রেট হচ্ছে 95% উইথ মিনিমাল কমপ্লিকেশন। ইএসডব্লিউএল আমরা করি না এখানে, কারণ ইএসডব্লিউ সাকসেস রেট এখানে ইজ ভেরি লো। যদি ব্লাডার স্টোন থাকে, তাহলে ব্লাডার স্টোন থাকলে আমরা কি করতে পারি, মোস্ট ব্লাডার স্টোন আর সাকসেসফুলি ম্যানেজ বাই এন্ডোস্কোপিক টেকনিক উইদিন লিথোট্রাইট। লিথোট্রাইটটা হচ্ছে একটা স্টোন পাঞ্চ বলি আমরা, সিস্টোস্কোপি করি, ক্যামেরা ঢুকাই দিই, দিয়ে লিথোট্রাইটটা ঢুকাই দিয়ে স্টোনটাকে মেকানিক্যাল ভাঙা হয়। মেকানিক্যাল মানে প্রেসার দিয়ে দিয়ে আমরা হাত দিয়ে, ওই যে সুপারি কাটার সরতা যেরকম আছে, সুপারি কাটে চাপ দিয়ে, ঠিক এরকম ভাবেই আমরা একটা মেশিন লিথোট্রাইট আছে, সেটা দিয়ে আমরা স্টোনটাকে ধরে ক্যাচ করে এটাকে গুড়া 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 করে মেকানিক্যাল ভাঙতে পারি। এছাড়া এনার্জি ইউজও করা যেতে পারে, যেমন লেজার দিয়ে করা যেতে পারে, ইলেকট্রোহাইড্রোলিক লিথোট্রিপ্টার ইউজ করে, নিউমেটিক করা যায়। তবে এগুলি বেশি আমরা করি না, কারণ হচ্ছে ব্লাডার একটা বড় জায়গা, সেখানে স্টোন যখনই আমরা ভাঙতে যাব স্টোনটা দৌড়াদৌড়ি করতে থাকে, ক্যাচ করা যায় না। এখান থেকে ধাক্কা মারলে ওখানে যাবে, ওখান থেকে এখানে যাবে, ইটস ভেরি ডিফিকাল্ট এইসব দিয়ে কাজ করা। এর জন্য আমরা লিথোট্রাইটটা ইউজ করি। আর এছাড়া ওপেন প্রসিডিউর আছে সিস্টোলিথোটমি, যদি অনেক বড় স্টোন হয়, লিথোট্রাইট এটাকে ধরতে পারছে না, সেই ক্ষেত্রে আমরা সিস্টোলিথোটমি মানে ওপেন করে আমরা ব্লাডার ওপেন করে স্টোনটাকে বের করে নিতে হবে। ওপেন প্রসিডিউরের সুবিধা হচ্ছে রিমুভিং দ্য এন্টায়ার স্টোন রেদার দ্যান ফ্র্যাগমেন্ট। আমরা এখানে গুড়া গুড়া করছি, এখানে আস্ত স্টোনটাকে নিয়ে আসতে পারি। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ইনফেকশন হওয়ার চান্স থাকে, রিকভারি পিরিয়ড অনেক লম্বা সময়। এই এন্ডোস্কোপ দিয়ে করলে আজকে অপারেশন করলাম, কালকে পেশেন্ট বাড়ি চলে যায়, পরশুদিন ক্যাথাটা খুলে যায়, পেশেন্ট পুরোপুরি সুস্থ। আর এখানে দেখা যায় যেহেতু ব্লাডার ওপেন করছি, ক্যাথাটা থাকতে হয় লম্বা সময়, ইউজুয়ালি 3 উইকস রাখতে হয়। সো ইটস দ্য ভেরি bothersome কন্ডিশন। আর যদি ইউরেথ্রাতে স্টোন ইম্প্যাক্টেড হয়, তাহলে কি হবে, নেভিকুলার ফোসা বা এক্সটার্নাল ইউরেটার মিটাসের কাছাকাছি যদি হয়, তাহলে আমরা মিওটোটমি করে স্টোনটাকে বের করে দিই, একটা ক্যাথেটার করে রেখে দিই। আর রেস্ট অফ দ্য উপরের দিকে যদি থাকে, তাহলে এটাকে পুশ করে ব্লাডারে পাঠিয়ে দিয়ে আমরা ওই যে স্টোন পাঞ্চ বা লিথোট্রাইট দিয়ে লিথোলাপেক্সি করতে পারি। এটা হচ্ছে ইউরেথ্রাল স্টোন ম্যানেজমেন্ট। তাহলে এই হলো আমাদের টোটাল কিডনি থেকে শুরু করে এক্সটার্নাল ইউরেথ্রাল মিটাসে আমরা কোথায় কি প্রেজেন্টেশন নিয়ে আসবে, কি কি মডালিটিস আছে ট্রিটমেন্ট, কি কি ইনভেস্টিগেশন করব, কি কি ট্রিটমেন্ট দেব, সবকিছু আমরা এক লেকচারের মধ্যে শেষ করে দিলাম। এখন আসি আমরা স্টোন রিকারেন্স। আমরা জানি যে যার একবার স্টোন হয় তার বারবার স্টোন হওয়ার চান্স থাকে। দ্যাটস ওয়াই স্টোন, যখনই আমরা কিডনি পেশেন্টের স্টোন পাই, আমরা চেষ্টা করি যে মেটাবলিক ইভ্যালুয়েশন। কিন্তু আনফরচুনেটলি আমাদের দেশে যেটা সমস্যা, গরিব দেশে এই ইনভেস্টিগেশন ইজ ভেরি এক্সপেন্সিভ, এবং এই এক্সপেন্সিভ হয়তো পেশেন্টরা কোনোভাবেই ইন্টারেস্টেড হয় না, তারা ফার্দার ইয়ে করতে, তারা পাথর বের করে দিচ্ছেন, ভালো বেঁচে গেছি, পরে যা হবার হবে। কিন্তু আইডিয়ালি যখনই আমাদের পড়ালেখা করতে হবে বা থিওরিটিক্যালি যদি আমরা চিন্তা করি, মেটাবলিক ইভ্যালুয়েশন ছাড়া স্টোন কোনো ট্রিটমেন্ট দেওয়া যাবে না। সো মেটাবলিক ইভ্যালুয়েশন আমরা কি করি, টু বি undertaken chiefly among patient with recurrent stone episode and when the patient does not have obstructing stone. যখন স্টোনটা অবস্ট্রাকশন করি, ইমার্জেন্সি বললাম, ইমার্জেন্সি যখন হয় তখন তো ইমার্জেন্সি মেনে ছাড়ে, না হলে আমাদের রিকারেন্ট স্টোন মেটাবলিক ইভ্যালুয়েশন করতে হবে। কি ইভ্যালুয়েশন করি, 24 আওয়ার ইউরিনারি কালেকশন করে টোটাল ভলিউম দেখি, ইউরিনারি ক্যালসিয়াম, অক্সালেট, সোডিয়াম, ইউরিক অ্যাসিড, সাইট্রেট, ফসফেট, ম্যাগনেসিয়াম, সালফেট, ক্রিয়েটিন, এগুলি সব টেস্ট করতে হবে। তো যখন এই টেস্ট দিই, পেশেন্ট এলাকা ছেড়ে পালানোর মতন অবস্থায় বলে, বাবা পারবো না এত টাকা খরচ করতে। এটা হচ্ছে ইউরিনে গেল। ব্লাডের মধ্যে করতে হবে সিরাম ক্যালসিয়াম, ফসফেট, ইউরিক অ্যাসিড, বাইকার্বনেট, ব্লাড ইউরিনারি ক্রিয়েটিনিন, অ্যালবুমিন, অ্যালকালাইন ফসফেটেস, প্যারাথাইরয়েড হরমোন, ভিটামিন ডি, এগুলি সবই দেখতে হয়। সো এইটা হচ্ছে যখনই পেশেন্ট স্টোন নিয়ে আসে, মেটাবলিক ইভ্যালুয়েশনটা করে তারপর স্টোন সার্জারি করার আইডিয়াল নিয়ম। কিন্তু আমরা এটা অনেক সময় করতে পারি না আমাদের দেশের সেটিংসে, বাট তোমাদের পরীক্ষা এগুলো অবশ্যই বলতে হবে। অ্যান্ড যখন স্টোনটা আমরা বের করে নিয়ে আসি, তখন সেই স্টোনটাকে অ্যানালাইসিস করতে হয়, এটা কি টাইপের স্টোন।
তার উপরে আমরা ফার্দার প্রিভেন্টিভ মেজার নিতে পারবো। যাদের স্টোন হয়ে গেল, আমরা সবকিছু মেটাবলিক ইভ্যালুয়েশন করে সবকিছু করলাম, এখন পেশেন্টকে অপারেশন করে দিয়েছি, তাকে আমরা কি গাইডলাইন দিব? পেশেন্টকে বলবো ইনক্রিজ ফ্লুইড ইনটেক, ওই যে বললাম ফ্রিকোয়েন্টলি খাবে, লো সল্ট ডায়েট, মডারেট এনিম্যাল প্রোটিন টু রেগুলেট ইউরিক অ্যাসিড। খুব বেশি যাদের সারাক্ষণ ওই চিকেন খাওয়া আর বিফ খাওয়ার অভ্যাস, তাদেরকে একটু কমায় নিয়ে আসতে বলবো, যে মডারেট পরিমাণ, আবার কমও না আবার বেশিও না। মডারেট ক্যালসিয়াম, সার্টেন অ্যামাউন্ট ক্যালসিয়াম নিতে, অনেকের ধারণা ক্যালসিয়াম খালি স্টোন হয়, ইটস এ রং আইডিয়া। সার্টেন অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম নিড টু ডায়েট টু বাইন্ড অক্সালেট এন্ড প্রিভেন্ট অক্সালিউরিয়া, কারণ যদি একবারই ক্যালসিয়াম না থাকে অক্সালিউরিয়া হবে এবং অক্সালেট স্টোন ফর্ম করতে পারে। ইনক্রিজ ডায়েটারি সাইট্রেট, ইনক্রিজ ডায়েটারি সাইট্রেট আমরা কিছু বলছিলাম যে অ্যাসিডিফিকেশন করার জন্য, সেখানে কি আছে, লেমন অরেঞ্জের মধ্যে থাকতে পারে, যেটা ইউরিন পিএইচ কে অ্যাসিডিফিকেশন করে। Since without preventive treatment, the incidence of recurrence is as high as 50% within 5 years. তা বুঝো, একটা স্টোন তুমি চিকিৎসা করে দিলা, তার 5 বছরের মধ্যে 50% চান্স আবার স্টোন হয়। রোগী এসে তো তোমাকে মোটামুটি বলবে যে কি অপারেশন করছেন, পাথর তো রয়ে গেল। আসলে পাথর রয়ে যায় না, রিকারেন্স হচ্ছে। এর জন্যই আমাদের ওই যে আগে যেটা করতে হয়, মেটাবলিক ইভ্যালুয়েশন করে প্রিভেনশনটা দিতে হবে এবং বলেও দিতে হবে যে পেশেন্টকে এরকম চান্স আছে, এগুলি ফলো না করলে আপনার হবে। So proper evaluation of the patient should be done to find the exact etiology and proper preventive measures should be taken. Thank you.